বাহ, আজকাল কি মানুষকে শরীর দেখে বেড়াতে খুব ভালো লাগে। ঈশা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়েবাড়ির কিছু পিচ্চি ছেলেমেয়েদের নাচ দেখছিল। হঠাৎ পিছন থেকে পরিচিত কণ্ঠ এমন একটা জঘন্য কথা শুনতে চমকে তাকালো সে। তার পিছনে তাকাতেই কণ্ঠের মলিনতাকে দেখে রীতিমতো ছোটোখাটো একটা স্ট্রোক করল ঈশা। ভয়ে তো ওর জান যায় যে অবস্থা। এই রাক্ষসটা এখানে কেন সেটাই সে বুঝতে পারছে না ঈশা। দেখতে যথেষ্ট সুন্দর, হ্যান্ডসাম আর গুড লুকিং হলেও কেন যেমন ভিলেনের মতো আচরণ করে সেটা ঈশার বুঝে আসে না। কই, আর কারোর সাথে তো এমন করে না, শুধু ওর সাথেই কেন এমন করে। কথাগুলো ভাবতে ভাবতেই ভীতু ঈশার সামনে পরিমাণ সাহস সঞ্চার করে নিল। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি ঈশাকে চুপ করে থাকতে দেখে তির্যক কণ্ঠে আবার হুঙ্কার ছাড়ল। কি হলো, কথা বলছিস না কেন? ব্যাটারি চার্জ কি ফুরিয়ে গেছে? ঈশা এবার মনে মনে সাহস নিয়ে ভীত কণ্ঠে বলল, ভাইয়া, তুই তুই কবে আসলি? তুই তো আসবি না বলেছিলি। কেন, আমি সে কি খুব ক্ষতি করেছি? না না, তা হবে কেন? আমি তো জাস্ট এমনি জিজ্ঞেস করছিলাম, কারণ তুই তো বলেছিলি তুই আসবি না, তাই বলছিলাম আর কি। হ্যাঁ, আসবো না বলেছিলাম, বাট এখন তো দেখছি না আসলে কারো এত সুন্দর ফিগারটা মিস করতাম। আফটারঅল কোমর, পেট আর পিঠ দেখে শাড়ি পরছিস না বলে বাঁকা আসলো আয়াস। তারপর চারপাশের একবার তাকিয়ে ঈশার কোমরে এক হাত রেখে একটা ঈশাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। ঈশা তো রীতিমতো লজ্জায় আর ভয়ে একবার আয়েশের মুখের দিকে তাকাতেই তো আরেকবার নিজের কোমরের দিকে তাকাচ্ছে। কি করছে আয়েশ এটা? বিয়েবাড়িতে এত মানুষের ভিড়ে ওর সাথে এমনটা করা মানে কি? লোকজন কেমন করে তাকাচ্ছে। ঈশার তো লজ্জায় এখনই মাটির সাথে মিশে যেতে মন চাইছে। ঈশা নিজেকে আয়েশের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে চাপা স্বরে বলল, ভাইয়া, এসব কি করছিস? ছাড়, সবাই দেখছে তো। প্লিজ ভাইয়া ছাড়, সবাই কি ভাববে বলতো? প্লিজ ছাড় না। কিন্তু ঈশার কথা যেন আয়াসের কানেই পৌঁছালো না, বরং আয়াস আরও একটু শক্ত করে ঈশাকে নিজের সাথে চেপে ধরল। তারপর ঈশার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, ছাড়তে বলছিস কেন? কেউ একজন এসে এভাবে কোমরে হাত রেখে জড়িয়ে ধরবে বলেই তো এমন কোমরে দেখে শাড়ি পরেছিস, তাই না? সত্যি বলছি, তোকে আজ অনেক বেশি হট লাগছে। আয়েশের লাস্টে বলা কথাগুলো ঈশার কানে ভেদ করে মস্তিষ্কে পৌঁছানোর সাথে সাথেই ঈশার পুরো শরীর যেন অসাড় হয়ে এলো। আয়েশ সব কী বলছে কি? ওর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? একে তো এমন ভরপুর বিয়েবাড়িতে ওর বুকের সাথে মিশিয়ে রেখেছে, তার উপরে এত কিসের কথা বলছে। ঈশা যেন এবার অস্বস্তি লাগতে শুরু করলো, তাই আবারও জোর দিয়ে নিজেকে আয়েশের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, ভাইয়া, তোর কি আজ মাথাটা তো সব গেছে? এসব কোন ধরনের কথা বলছিস? নেশা করে আসিসনি তো আবার? প্লিজ ছাড় আমায়, সবাই খারাপ বলবে। অবশ্য তোর কিছু হবে না এতে, কারণ তুই ছেলে, তোকে কেউ কিছু বলবে না। যা হওয়ার, যা বলার সবই তো আমাকেই বলবে, কারণ আমি যে মেয়ে। তাই প্লিজ ছাড় আমায়। ঈশার একেবারে বলা কথাগুলো শুনতেই কেন যেন আয়াস বাঁধনটা হালকা করে নিল, তবে একেবারে ছেড়ে দিল না। হালকা করে ধরে রেখেছিল, তাচ্ছিল্য হাসল। আয়াসের এমন তাচ্ছিল্য মার্কা হাসি দেখে ঈশার অন্তরাত্মা শুকিয়ে আসলো। ছলছল নয়নে আয়াসের চোখে চোখ রেখে ভেজা গলায় বলল, ভাইয়া ছাড় না প্লিজ। ও তাই, ছাড়তেই হবে? হুম। ওকে, ছেড়ে দিব। তার আগে একটা বল যে তোকে শাড়ি পরার পারমিশন কে দিয়েছে? না মানে আমি তো তোকে শাড়ি পরার পারমিশনটা কোনো কালেই দেইনি। ইনফ্যাক্ট শাড়ি পরতে নিষেধ করেছি তোকে। তাই ভাবছি যে তোকে পারমিশনটা দিয়েছে, সাথে তাকে করে গরম গরম এক কাপ চা পান করাতাম আর কি। বলতো, কে এই মহান ব্যক্তি যার কথায় তুই এত সুন্দর করে শাড়ি পরছিস, তাও আবার কোমরের দৃশ্যমান করে? আয়েশের কথাগুলো শান্ত কণ্ঠে বললেও ওর ভিতর ভিতরে যে কতটা রাগ করছে সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে। এসে এবার ঘাবড়ে গেল, কী বলবে এখন সে। সত্যি তো আয়াস ওকে নিষেধ করছিল শাড়ি পরতে। আয়াস একটাও বলে দিয়েছে ওকে যেন কোনোদিনও শাড়ি পরতে ইচ্ছে হলে নিজের রুমেই যেন পরে, অন্য কারোর সামনে যেন না পড়ে, এমনকি ওর সামনে যেন না পড়ে। আর ঈশা কি ওর কথার বিরুদ্ধে গিয়ে শাড়ি পরছে, তাও আবার এই ভরপুর বিয়েবাড়িতে? আয়াস কি করবে ওর সাথে সেটা ভাবতেই ঈশার চোখগুলো জলে ভরে গেছে। ঈশা জানে আয়াস এখন নিশ্চয়ই ওকে বড় ধরনের কোনো শাস্তি দিবে, কারণ ঈশা যতবারই আয়াসের কথা অমান্য করছে ততবারই আয়াস ওকে কোনো না কোনো শাস্তি দিয়েছে। তাই আজও যে কোনো শাস্তি না দিয়ে ছাড়বে না আয়াস,
সেটা ঈশা ভালো করেই বুঝতে পেরেছে। ঈশা যখন আয়াসের স্বাস্থ্যের কথা ভাবতে ভাবতে ভাবনার অতল মগ্ন, তখনই আয়াস আবারও হুঙ্কার ছাড়ল। কি হলো? কিছু বলছিস না কেন? তোকে কে পারমিশন দিয়েছে শাড়ি পরার? হ্যাঁ, তোর সাহস কী করে হয় আমার কথা অমান্য করার? বল, জবাব দে। আই সেড জাস্ট টেল মি, ড্যাম ইট। কথাগুলো বলে আয়াস ঈশাকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিল। তারপর আবারও রাগী গলায় বলল, তোর অনেক সাহস বেড়েছে না? দাঁড়া, তোর বিয়েতে আসা আমি জন্মের মতন ঘুচাচ্ছি। জলদি গিয়ে লাগেজ গুছিয়ে নে, আমরা এখনই বের হব। ঈশা নিশ্চুপ। ঈশাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আয়াস আবার রাগী গলায় বলল, কি হলো? এখনও দাঁড়িয়ে আছিস কেন? যা, আই সেড গো। আয়াসের এমন ভুবন কাঁপানো ধমক শুনে ঈশাই নয়, পুরো বাড়ি কেঁপে উঠল যেন। সবার দৃষ্টি এবার আয়াসের দিকে ঈশাতে আবদ্ধ হলো। আয়াসের এমন ব্যবহার যে কেউই মেনে নিতে পারছে না, কারণ আয়াস খুব ভদ্র এবং ভালো একজন ছেলে। ছোট বড় সবার সাথে খুব বিনয়ী এবং নম্র হয়ে কথা বলে। কিন্তু হঠাৎ এমন কি হয়ে গেল যে ঈশার সাথে এরকম আচরণ করছে, তাও আবার এই ভরা বিয়ে বাড়িতে? সেটাই কারো বুঝে আসছে না। আয়াসের এমন ব্যবহারে ঈশা এবার ভীষণ অপমান বোধ করলো। আয়াস কিনা এতগুলো মানুষের সামনে ওর সাথে এমন বিহেভ করছে। ঈশার চোখ থেকে টুপ করে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। জলের টইটুম্বুর চোখ নিয়ে আয়াসের দিকে তাকালো। আয়াস রেখে আরও কিছু বলতে যাবে, তখনই ভিড় ঠেলে একজন মধ্যবয়স্ক মহিলা বেরিয়ে আসছেন। আয়াসকে দেখে মহিলাটি যেন বেশ অবাক হলো, সাথে খুশিও হলেন, যেটা ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে। মহিলাটি আয়াসের সামনে এসে আয়াসের কাঁধে হাত রেখে উৎফুল্ল কণ্ঠে বলল, আয়াস বাবা, তুই এসেছিস? কখন এসেছিস? হ্যাঁ এসছি, এক্ষুনি আসলাম। যাক, ভালো হয়েছে তুই এসেছিস। দেখ, আমার খুব ভালো লাগছে, চল ভেতরে চল। না পপি, আমি ভিতরে যাব না, আমি এখনই চলে যাব। আসলে আমি ঈশাকে নিয়েতে এসেছি। চল ঈশা। আয়াসের কথা শুনে মিনুর রহমান হঠাৎ আয়াসকে ফুপির বেশ অবাকই হলেন, অবাক কণ্ঠে বললেন, মানে এখন চলে যাবি মানে কি? আর ঈশাকে নিয়ে যেতে এসেছিস মানে বা কি? আর একটু পরেই তো গায়ে হলুদ, আর তুই বলছিস ঈশাকে নিয়ে যেতে এসেছিস? এসবের মানে কি বাবা? আয়াস মুখে নিজের চলে যাওয়ার কথা শুনে ঈশার খুবই মন খারাপ হলো। আর কিছুক্ষণ পরেই তো হলুদের অনুষ্ঠান। হলুদের জন্য এত সুন্দর করে সেজেছে সে, আর আয়াস কিনা ওকে নিয়ে যাবে? এসেবার ফুপির পিছনে এসে ফুপির গলা জড়িয়ে ধরলো। তারপর আদুরে গলায় কাঁদে কত ফেস করেই বলল, ফুপি, আমি এখান থেকে কোথাও যাব না। এখনো তো হলুদের অনুষ্ঠানও হয়নি, আর ভাইয়া বলছে ও নাকি আমায় নিয়ে যাবে। প্লিজ ফুপি, তুমি ভাইয়াকে মানা করো, আমায় যেন না নিয়ে যায়। ওর চলে যাওয়ার হলে ও যাক, বাট আমি যাব না। আয়াস, এখন এখান থেকে না ঈশা যাবে না তুই যাবি। দেখ বাবা, একে তো ভাইজান আর ভাবি কেউ আসতো না, তার ওপর তুই এসে চলে যাবি বলছিস, তাও আবার ঈশাকে নিয়ে। আমার কি ভালো লাগবে বল? আর তাই বউ ভাত শেষ না হওয়া অবধি তোরা কেউ কোথাও যাচ্ছিস না, এই আমি বললাম। মিনুর রহমান ভাইজির কথা শুনে হাসলেন। উনি ঈশার গালে আলতো করে হাত রেখে আয়াসের দিকে তাকালেন। ঈশা ফুপিকে জড়িয়ে ধরে সে আগের মতনই দাঁড়িয়ে রইল। মিনুর রহমান আয়াসকে উদ্দেশ্য করে বললেন, সরি ফুপি, আমার থাকা হবে না, ইনফ্যাক্ট ঈশারও হবে না। তুমি জোর করো না প্লিজ, তাহলে আমি ফেলতে পারবো না। আমাদেরকে যেতে দাও। ঈশা যা, জলদি গিয়ে লাগেজ গুছিয়ে নে। আর হ্যাঁ, শাড়ি যেন চেঞ্জ করা দেখি, নয়তো আমি। মিনুর রহমান এবার একটু জোরে হেসে দিলেন। হয়তো আয়াসের রাগ কারণটা উনি বুঝতে পেরেছেন। উনি ফাঁকা হেসে সন্ধিয়ান চোখে আয়াসের দিকে তাকালেন, মুস্কি হেসে বললেন, আয়াস বাই এনি চান্স তোর রাগের কারণ কি ঈশার শাড়ি নাকি অন্য কিছু? আয়াস কিছু বলতে গিয়েও বলল না, বরং নাক মুখ কুচকে আশেপাশের তাকাতে রাখল। ভাইপোর এমন চাহনি দেখে মিনুর রহমান এবার ভাইপোর দৃষ্টি অনুসরণ করে তাকালেন। সবাই ওদের দিকেই তাকিয়ে আছে। মিনুর রহমান মুচকে সবাইকে জেলে যেতে বললেন, আর এটাও বললেন যে আয়াস ওনার ভাইয়ের ছেলে, তাই কেউ যেন ওকে একটু আগে বিষয়টা নিয়ে কোনো রকম কানাঘুষা না করে। সবাই বিরক্তি মুখ নিয়ে চলে গেলেন। ওদের হয়তো এই সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়াস আর ঈশার কাজ দেখতে ভালোই লাগছিল। তাই তো মিনুর রহমান চলে যেতে বলতে সবার মুখটা এমন ফ্যাকাশে বর্ণ ধারণ করছে। সবাই চলে যেতে মিনুর রহমান আবারও আয়েশার চোখে চোখ রাখলেন, তারপর হেসে বললেন, এবার বল, ঈশার ওপর এত রাগ কেন যে ওকে এখন নিয়ে যেতে চাইছিস? আচ্ছা, রাগটা কি ঈশার ওপর নাকি ঈশার শাড়ির ওপর, কোনটা? আয়াস কিছু বলতে যাবে তার আগেই গাল ফুলে ঈশা বলে উঠল, আরে ফুপি, তুমি বুঝতে পারছো না? ওনার সব রাগ তো আমার শাড়ির উপর।
আমি নাকি শাড়ি পরেছি বলে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। আচ্ছা তুমিই বলো, মহাভারত কি আজ লেখা হয়েছে যে আমি শাড়ি পরাতে অশুদ্ধ হয়ে যাবে? মহাভারত তো অনেক আগেই লেখা হয়েছে, সেই 1900 কটকটি সালে। এখন যদি আমার শাড়ি পরাতে এত বছর পর সেটা অশুদ্ধ হয়ে যায়, তাহলে আমি কি করব? বাজে কথা রাখবি, একটা থাপ্পড় দিব ফাউল কোথাকার। আচ্ছা পপি, তুমি বলো তো মেয়েরা শাড়ি কখন পরে? আয়েশের প্রশ্ন শুনে মিনুর রহমান আলতো করে হেসে বললেন, কেন, বিয়ের পর? শুনলি ফুপি কি বলছে? মেয়েরা বিয়ের পরে শাড়ি পরে। আর তোকে কি এখনো বিয়ে করছি নাকি যে তুই শাড়ি পরবি? তোর মতো পাগলেরাই পরে বিয়ের শাড়ি আগে পরতে, যত সব আজাইরা পাবলিক। আগে তো বিয়ে কর, তারপর আর কেউ বাধা দিবে না শাড়ি পরতে। আয়াস, তাহলে বিয়েটা করে ফেল। মিনুর রহমানের কথা শুনে আয়াস আমতা আমতা গলায় বলল, মানে? না মানে ঈশাকে বিয়েটা দিয়ে দে। ও তাই বলো। আচ্ছা, তোমার ভাইজি কি এখনও বিয়ের বয়স হয়েছে যে বিয়ে দিয়ে দিব? আগে স্টাডিটা কমপ্লিট করুক, তারপর বিয়ের কথা ভাবা যাবে। বুঝলাম, এখন চল তো ভেতরে চল। সেই কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছিস, আয় ঘরে যাবি। আচ্ছা তোমরা যাও, আমি বরং বাবা মাকে কল করে আমার আসার খবরটা দিয়ে আসি। আমরা তাদেরকেও বিয়েতে আসতে বলি। আর হ্যাঁ এই যে ম্যাডাম, আপনাকে বলছি, আমি যদি ভিতরে এসে শাড়িটা দেখি না শাড়ি, আপনার সাথে সব পিস পিস করে কেটে রেখে দিব, মাইন্ড ইট। কিন্তু এবার আর আয়েশের কথাগুলোকে পাত্তা না দিয়ে ঈশা হু হু বলে মুখ বাঁকিয়ে ফুপির হাত ধরে ভেতরে চলে গেল। আয়েশও ফোন কানে ধরে বাইরের দিকে চলে গেল। ঈশা নিজের রুমে এসে দ্রুত গাড়ি চেঞ্জ করে শাড়িটা চেঞ্জ করে নিল, নয়তো রাক্ষসটা এর সত্যি সত্যি শাড়ির সাথে ওকে পিস পিস করে কেটে ফেলবে। কারণ আয়াস যেটা বলে সেটাই করে। কিন্তু বোকাই সে তো জানে না আয়াস ওকে ভয় দেখানোর জন্যই শুধু কথাটা বলছে, যাতে শাড়িটা চেঞ্জ করে নেয় সে। খানিক বাদে আয়াস বাইরে থেকে ভেতরে আসলো। সিঁড়িতে ওঠার সময় ফুপির সাথে দেখা হয়ে গেল। আয়াসকে দেখে মিনুর রহমান হেসে বললেন, আয়াস বাবা, কথা বলছিস ভাইজান আর ভাবির সাথে? কি বলছে ওরা? আসবে বলছে? আরে ফুপি, আসবে না বলছো কি? ওরা অলরেডি রওনা দিয়ে দিচ্ছে, এই আসছি বলে। সত্যি ভালো হলো তাহলে, তোকে অনেক ধন্যবাদ বাবা, তোর এত ইম্পর্টেন্ট কাজ রেখে আসছিস বলে। আর এখন ভাইয়া ভাবি সবাই আসছে, নয়তো ওরা তো বলেছিল তুই আসতে পারবি না বলে কেউ বিয়েতে আসবে না। আচ্ছা এখন তুই রুমে যা, আর তোদের জন্য খাবার নিয়ে আসছি। কোন রুমে যাব ফুপি? যে হারে মেহমান দেখছি, আমার তো মনে হয় একটা রুমও খালি নেই। ধুর পাগল, তাই বলে তুই রুম পাবি না? তুই ঈশার রুমে চলে যা, ঈশার রুমেই আছে। কথাটা বলে মিনুর রহমান দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নেমে গেলেন। আয়াসকে তার কিছু বলার সুযোগই দিল না। আয়াসও আর কোনো উপায় না পেয়ে উপরে চলে গেল। ঈশা সবে অশ্রম থেকে বেরিয়েছে, পরনে একটা হোয়াইট অ্যান্ড স্কার্ট পলারের কম্বিনেশন গ্রাউন্ড, সাদা এবং আকাশি কালারের ঈশার সৌন্দর্যকে যেন আরও কত গুণ বাড়িয়ে দিয়েছে। যদিও ঈশা তেমন বেশি ফর্সা না, আবার কালো না, উজ্জ্বল শ্যামবর্ণের গায়ের রং ঈশার। আর এই রংটাই যেন ঈশাকে মারাত্মক সুন্দর লাগে। উজ্জ্বল শ্যামবর্ণের শরীরটাতে হোয়াইট অ্যান্ড স্কাই কালারটা যেন দারুণ মানিয়েছে। ঈশা ড্রেসিং টেবিলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখে নিল, তারপর যা কিছু অগোছালো আছে সেগুলো গুছিয়ে নিল। ঈশা যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গোছাতে ব্যস্ত, তখনই দরজা ঠেলে আয়াস ভিতরে ঢুকলো। এসেবার দরজার দিকে তাকিয়ে আবারও নিজেকে সাজতে ব্যস্ত পড়ল, কারণ ঈশা চাই হলুদের ওঠানোর সবার থেকে ওকে একটু বেশি সুন্দর লাগে। কিন্তু ওকে যে না সাজলেও সবার থেকে সুন্দরই লাগে, সেটাই সে বুঝতেই চায় না। ওরে মনে হয় ওকে দেখতে রহিমা, হালিমা কিংবা রোকেয়ার মতো দেখতে লাগে। আয়াস ভেতরে ঢুকে দরজাটা লাগিয়ে যেই না ঈশার দিকে তাকালো, অমনি চেহারাটা কিছু সময়ের জন্য ঈশাতে আবদ্ধ হয়ে গেল। ঈশাকে এই মুহূর্তে আয়াসের কাছে যতটা মেহমানীয় এবং আবেদনময় লাগছে, ততটা সৌন্দর্য হয়তো আয়াস আগে কখনো কোনো নারীর মধ্যে খোঁজ পায়নি। আয়াসের কোনো কেন জানি দূর ধরতে লাগলো চোখে, মাথায় হাজারটা চিন্তা খেলা করতে লাগলো। আয়াস এখন এই কথাই মাথায় আসছে, আর সেটা হলো যেখানে সে ঈশার দিকে চোখ ফেরাতে পারছে না, সেখানে হলুদের অনুষ্ঠান তো অনেক ছেলেই থাকবে। ওরা কি তাহলে ওর ঈশাকে বাজে দৃষ্টিতে দেখবে? তাহলে কি ওর ঈশা পরপুরুষের কুদৃষ্টির শিকার হবে? কিন্তু আয়াস তো সেটা চায় না। আয়াস চাই ওর প্রাণভ্রমরা সৌন্দর্য শুধু নিজেই দেখবে। এই সৌন্দর্য আর কাউকে দেখতেই দেবে না, কিছুতেই না। আর তার জন্য যা কিছু করতে হয় সে করবে। আয়াস এইসব ভাবতে ভাবতে খাটে ঢপাস করে বসে পড়ল। ঈশা তখনও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঠিক করছে। আয়াস কেমন শব্দ করে বসতে দেখে আয়াস আয়নার সামনে দেখে তাকিয়ে ঈশা মুখ বাঁকালো।
আয়াস ঈশার দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে পা নাড়াতে নাড়াতে গভীর কণ্ঠে বলল, বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় নাম দিয়েছিস নাকি? ততক্ষণ ঈশা নিজেকে গোছানো শেষ, তাই সে এবার আয়েশের সামনে এসে দাঁড়ালো। তারপর বলল, মানে বুঝলাম না, আমি কেন বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় নাম দিতে যাব? আমি কি অত সুন্দরী নাকি যে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় নাম দিব? আয়াস এবার ঈশার দিকে তাকালো, বলল, না মানে কখন থেকে দেখছি স্বাস্থ্যে ব্যস্ত আছিস, তাই বলছিলাম আর কি। অবশ্য তুই ঠিকই বলেছিস, তুই তো কি অত সুন্দর নাকি যে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় নাম দিবি? তোকে তো আম গাছের পেতনির মতো লাগছে। তোর দ্বারা এসব হবে না, তুই বরং ঘুমিয়ে পড়, সেটাই ভালো হবে। নয়তো দেখবি হলুদের অনুষ্ঠান তোকে দেখে সবাই হাসছে। তার মানে আমাকে সুন্দর লাগছে, তাই না? ঈশার কথায় আয়াস ঘোর আপত্তি জানিয়ে বলল, আমি কখন বললাম সেটা? আমি তো বলেছি তোকে। আয়াসকে পুরো কথা শেষ করতে না দিয়ে ঈশা বলল, থাক ভাইয়া, তোকে আর কষ্ট করে বলতে হবে না। আমি জানি আমাকে অনেক সুন্দর লাগছে। তাই তো তুই সুন্দর লাগছে না বললি, কারণ তুই তখনই আমাকে সুন্দর লাগছে না বলিস যখন আমাকে অনেক বেশি সুন্দর লাগে। থ্যাঙ্কস বলে দেওয়ার জন্য। কইছি তোকে, আজ তো একটা পেতনির মতো লাগছে, ওকে নাকি আবার সুন্দর লাগছে। ঈশা রেগে আর কিছু বলতে যাবে তখনই মিনুর রহমান রুমে ঢুকলেন। ফুপিকে দেখে ঈশা আর কিছু বলল না। মিনুর রহমান ট্রাইটা সেন্টারে টেবিলের উপর রেখে মুচকি হেসে ঈশার দিকে তাকালেন, তারপর হেসে বললেন, বাহ, তোকে তো বেশ সুন্দর লাগছে রে ঈশা, মাশাআল্লাহ, কারো নজর না লাগুক। বলেই মিনুর রহমান হেসে ঈশার মাথায় হাত বুলিয়ে দিলেন। এটা দেখে আয়াস বাঁকা হাসল, কিন্তু হাসিটা ভিতরে চেপে রেখে স্বাভাবিক কণ্ঠে বলল, আচ্ছা ফুপি, তোমার কোন দিক থেকে ওকে সুন্দর লাগছে বলো তো? না মানে আমার তো ওকে কোনো দিক থেকে সুন্দর লাগছে বলে মনে হচ্ছে না, তাই বলছিলাম আর কি। মনে হয় তোমার চশমার পাওয়ারটা কমে গিয়েছে। ফুপাকে বলে নতুন একটা চশমা আনিয়ে নিও। সাথে সাথে মিনুর রহমান আয়েশের দিকে তাকিয়ে আয়েশের কান টেনে ধরলেন। আহ ফুপি, কি করছো? আমার লাগছে তো, কান ধরছে কেন? তুই মিথ্যা বলে আমার মেয়েটাকে রাগাচ্ছিস কেন? তাই কান তাই কান টেনে ধরেছি। ওকে এত সুন্দর লাগছে, তারপরও তুই বলেছিস ওকে সুন্দর লাগছে না। ফুপির সাপোর্ট পেয়ে ঈশাও খুশিতে গদগদ করে বলল, একদম ভালো হয়েছে ফুপি, তুমি একদম ছাড়বে না ওর কান, এভাবেই ধরে রাখো। ফাউল পোলা, আমাকে নাকি সুন্দর লাগছে না? আহ ফুপি, এবার তো ছাড়ো। আচ্ছা, আমি মিথ্যা কি বলেছি? আমি তো যেটা সত্যি সেটাই বলেছি। আচ্ছা এবার ছাড়ো, আমার খুব ক্ষুধা লেগেছে। খাবার এনে না খাইয়ে রাখবে নাকি? ফুপি, আজকের মতো ছেড়ে দাও। বাচ্চা ছেলে এত করে বলছে যখন, ছেড়ে দাও, নয়তো পরে দেখবে নাক টেনে টেনে কাঁদছে। ছেড়ে দাও। কিছুটা ভাব নিয়ে কথাগুলো বলল ঈশা। মিনুর রহমান হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আজকে মতো ছেড়ে দিচ্ছি, আর যেন ওর সাথে এমন ফাজলামি না করিস, মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, খুব মনে থাকবে। একবার বাড়িতে যেতে দাও, তারপর মজা দেখাবো। আয়েশের কথা শুনে ঈশা ভেংসি কাটল। হুম, দেখা যাবে। আচ্ছা অনেক হয়েছে, এবার তোরা খাবার খেয়ে নে, নয়তো দেখা যাবে খাবার না খেয়ে থাকতে হচ্ছে সারা রাত। এই বলে মিনুর রহমান দরজাটা চাপিয়ে দিয়ে রুম ত্যাগ করলেন। আয়াসও এবার বসা থেকে উঠে দাঁড়ালো। এরপর আয়াস আসার পর থেকে এখনও ফ্রেশ হওয়া হয়নি, তাই এখন ফ্রেশ হওয়ার দরকার। যেই ভাবা সেই কাজ। আয়াস সাথে আনা লাগেজটা থেকে একটা পাঞ্জাবি আর একটা পায়জামা বের করে নিয়ে অশ্রমে চলে গেল। আয়াস উঠে চলে যেতেই এসে এবার ধপাস করে খাটের উপর বসে পড়ল। তারপর নখ কামড়াতে কামড়াতে কিছু একটা ভেবে রহস্যময়ী হাসি দিল। কোনো একটা দুষ্টুমি বুদ্ধি যে মনে মনে আটছে, সেটা ঈশার মুখ দেখেই বোঝা যাচ্ছে। ঈশা কয়েক সেকেন্ড অশ্রম থেকে দরজা থেকে তাকিয়ে দেখে মনে মনে বলতে লাগলো, চান্দু, আজ তুমি সবার সামনে আমাকে অনেক অপমান করেছো। নেহাত এটা বিয়ে বাড়ি বলে চুপ করে আছি, নয়তো তোমার ইট তোমার দিকেই ছুঁড়ে মারতাম পাটকেল হিসাবে। আগে বাড়িতে যাই, তারপরে সুদ তুলবো আমি। যদি আজকের অপমানের সুদ না তুলি তো আমার নামও ঈশা না। কথাগুলো মনে মনে ভাবছে আর মুখে টেডি স্মাইল দিয়ে যাচ্ছে ঈশা। আয়াস অশ্রম থেকে বেরিয়ে ঈশাকে এভাবে বসে থাকতে বেশ কিছু একটা ভাবতে দেখে মুখে টেডি স্মাইল দেখে ও বুঝতে পেরে দেরি হলো না ঈশা কোনো একটা দুষ্টু বুদ্ধি আটছে। আয়াস হাসল। পাগলিটা কখনোই বড় হবে না। আমি ওর ভালোর জন্যই ওকে শাড়ি পরতে শাসন করছি, সেটা বুঝলো না। উল্টো এখন মনে রেখে দিল যে আমি ওকে সবার সামনে অপমান করছি কেন। এখন হয়তো এটাই ভাবছে যে বাড়িতে গিয়ে আমার থেকে কীভাবে সুদ নেওয়া যায়। নিজের ভালোটা কখনোই বুঝবে না, আর আমার ইমোশনটাও কখনো বুঝবে না। আচ্ছা ও কি কখনোই বুঝবে না আমার ফিলিংসটা?
কথাগুলো মনে মনে ভেবে আয়েশ একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঈশার দিকে এগিয়ে গেল। ঈশা ভাবনায় এতটাই মগ্ন ছিল যে আয়েশ যে ওর সামনে এসে দাঁড়িয়েছে সেটাও টেরি পেল না। এই যে ম্যাডাম। আয়েশের ডাক ঈশার ভাবনার সুতো ছিল। চমকে তাকালো আয়েশের দিকে। আয়েশ একদম ওর সামনে দাঁড়িয়ে আছে। এমন ডেভিল স্মাইল দিয়ে কী এত ভাবছিলি শুনি? আচ্ছা, বা এনি চান্স আমাকে মিলিটারি ফেলার প্ল্যান করছিস না তো? আয়েশের কথা শুনে ঈশা অবাক হয়ে বড় একটা ঢোক গিলল। আয়েশ কীভাবে বুঝলো যে ও আয়েশের দিকে ভাবছে? যদিও মেরে ফেলার কথা ভাবছে না, কিন্তু ওর থেকে প্রতিশোধ নেওয়ার কথা তো ভাবছে। আচ্ছা ভাইয়া, তুই আমাকে একটা কথা বলতো, তুই কি ব্যবসার পাশাপাশি মনোবিজ্ঞান নিয়েও পড়েছিস? কেন বলতো? না, আমি যখনই কিছু একটা নিয়ে ভাবি, তুই দেখেছি সব সময় একদম ঠিকঠাক ভাবে বুঝে যাস, তাই জিজ্ঞেস করছিলাম। কথাটা বলে সাথে সাথে জিব্বায় কামড় দিল। এই যে, এটা কি বলে ফেলছে সে কথার ফাঁকে, যে কিনা বলে ফেলছে নিজেও জানে না সেটা। তার মানে তুই আমাকে মরে ফেলার কথা ভাবছিলি? এমা, না না, তা ভাববো কেন? তুই তো আমার একমাত্র ভাইয়া, তোকে কি আমি মেরে ফেলার জন্য কথা ভাবতে পারি বল? কি বললি? কই, কি বলেছি? একটু আগেই ওটা কি যেন বললি, আমি ভালো করে শুনতে পাইনি, আবার বল। আমি তোর কি হই? না মানে, আমার একমাত্র চাচাতো ভাইয়া। তখন চাচাতো শব্দটা কি বিদেশি ছিল যে মুখ দিয়ে আসতে পাসপোর্টের প্রয়োজন হচ্ছে? আর কখনো যদি ভাইয়া বলছিস তো দেখবি কি করি। আরে এত রাগ করছিস কেন? ভাইয়া বলা আর চাচাতো ভাই বলা তো সেম কথা। যেটা বুঝিস না সেটা বলতে আসিস না। ভাইয়া বলা আর চাচাতো ভাই বলার মধ্যে যে কতটা পার্থক্য সেটা বোঝার বয়স এখনও তোর হয়নি। তাই এমন বলছিস, বুঝলে কখনোই বলতিস না। আচ্ছা বাদ দে এসব, আয় খেয়ে নিবি। ঈশা আয়েশার কথা আগাগোড়া কিছুই বুঝল না, তাই আর কিছু না বলে চুপচাপ খাওয়ার প্রস্তুতি নিয়ে বসল। আয়াসের হাতের টাওয়ালটা স্ট্যান্ডে রেখে সেন্টার টেবিলের উপরের দিকে খাবার ট্রেটা হাতে নিয়ে ঈশার মুখোমুখি খাটে বসালো। ঈশা যেই না জামার হাতা গুটিয়ে হাত ধুতে যাবে অমনি আয়েশ ধমকে উঠল। একদম হাত বাড়াবি না। মানে কি? তাহলে কি আমি খাবো না? আমি কি না খেয়ে থাকবো নাকি? এসব বেশি বুঝিস কেন? আমি একবার বলছি সেটা। সেটা বলিসনি তো, কি বলছিস শুনি? তোর কথা দ্বারা তো তাই বোঝা যাচ্ছে যে আমি না খেয়ে থাকি। ডাইরেক্টলি তো মানা করতে পারছিস না, তাই ইনডাইরেক্টলি মানা করছিস। আরেকবার বাজে কথা বললে একটা থাপ্পড় খাবি। বেশি বকবক না করে হা কর। বলে আয়াস একটা গ্লাস বানিয়ে ঈশার মুখের সামনে তুলে ধরল। ঈশা অবাক হলো, তবে আয়াস ওকে খাইয়ে দিবে সেটা ভেবে নয়, কারণ আয়াস প্রায়ই ওকে এমনভাবে খাইয়ে দেয়। ঈশা যে কারণে অবাক হয়েছে সেটা হলো আয়াস যে ওকে এখনও বিয়েতে এসেও খাইয়ে দিবে সেটাও কল্পনাও করেনি। ভাইয়া, শুধু শুধু তুই কেন কষ্ট করছিস? আমি নিজেই তো খেয়ে নিতে পারবো, তুই রাখ, আমিই খেয়ে নিচ্ছি। আর একটা কথা বললে কিন্তু সারা রাত না খেয়ে রেখে দিব, তখন বললেও আর খাবার পাবি না। তাড়াতাড়ি হা কর বলছি। ঈশা জানে আয়েশকে কিছু বললেও লাভ হবে না, কারণ এখন যদি আয়েশকে আর একটা কথা বলে তাহলে সত্যি সত্যি হয়তো না খেয়ে থাকতে হবে। আর তাড়াহুড়োই এমন তো হয় যে আয়াসই আজই প্রথম ওকে খাইয়ে দিচ্ছে, আর ঈশা সংকোচবোধের কারণে খেতে পারবে না। যেহেতু আগেও অনেকবার সে আয়াসের হাতে খেয়েছে, তাই এখন আর কোনো রকম আপত্তি করলো না। বিনা বাক্যে আয়াসের হাতের খাবারটুকু মুখে করে নিল। ঈশাকে খাইতে দেখে দেওয়ার পাশাপাশি আয়াসও নিজে খেয়ে নিল। আয়াস আর ঈশার খাওয়া সব শেষ করেছে, তখনই হুড়মুড় করে সবাই রুমে প্রবেশ করলো। সবাই বলতে আয়াসের মা বাবা আর ঈশার মা বাবা এসছে। ঈশা বাবা মাকে, বড় আব্বু আর বড় আম্মুকে দেখে খুশি হয়ে সাথে সাথে লাফিয়ে উঠল। ইয়ে, তোমরা সবাই এসে গেছো? ওয়াও, কত মজা হবে এখন! কি মজা, কি মজা! এই বলে ঈশা দৌড়ে গিয়ে রুকসানা বেগমকে জড়িয়ে ধরল। তারপর আহ্লাদি গলায় বলল, বড় আম্মু, তোমরা এসেছো? রুকসানা বেগম ইশারায় মাথায় হাত বুলিয়ে দিয়ে মিষ্টি এসে বললেন। হ্যাঁ রে মা, এসেছিস? এসেবার রুকসানা বেগমকে ছেড়ে দিয়ে দাঁড়ালো, অবাক কণ্ঠে বলল, কিন্তু তোমরা তো বলেছিলে তোমরা আসবে না, তাহলে এখন আসলে কেন? হ্যাঁ, আসবি না বলছিলাম, তবে সেটা তো আয়াস আসতে পারবে না বলেছিল বলে। কিন্তু মহাদয় যে আগে আগে এসে আমাদেরকে ইনভাইট করবে সেটা কি আমরা জানতাম নাকি? আরে ভাবি! আনিসা বেগমের কথা শুনে রুকসানা বেগম বললেন,
হ্যাঁ, তুমি তো আমার মেয়ের দোষটাই দেখবে। আয়াস কি ধোয়া তুলসী পাতা? ও ও তো ভুল করে। এখন কি ঈশা কিছু বলে? তাহলে ও কেন বলবে? আর বিয়ে বাড়িতে আসলে একটু একটু ভুল সবার হয়ে থাকে। রোকসানা বেগমের সাপোর্ট পেয়ে সবার সাথে সাথে আহ্লাদি গলায় বলল, একদম ঠিক বলেছ বড় আম্মু। আমি কি ভাইয়া ভুল করলে কিছু বলতে চাই? তাহলে ও কেন আমাকে বলতে আসে? আর ও কেন রাজ্যের রাজা? আর ও কোন রাজ্যের রাজা যে আমাকে ওর কথা সব সময় মানতে হবে? তুই একদম চুপ থাক। ভাবি তোকে লাই দিয়ে দিয়ে দিন দিন মাথায় তুলে ফেলেছে। সাথে সাথে রোকসানা বেগম যাকে হালকা আসে ধমক দিলেন। আনিশা, তুমি একদম ধমকাবে না আমার মেয়েকে। ওর কোনো দোষ নাই, সব দোষ আয়েশেরই। আমি জানি। এতক্ষণে মহিলা পার্টিদের কথোপকথন চললেও এবার রায়হান মাহমুদও মুখ খুললেন, তাও আবার ঈশার পক্ষ নিয়ে। একদম ঠিক, দোষ ঈশার নয়, আয়াসেরই। আমার ঈশামা কি কোনো ভুল করতে পারে? বড় ভাইয়ের কথা শুনে এবার হাসান মাহমুদ আর চুপ থাকলেন না। আয়াসের পক্ষে উনিও কয়েক লাইন যুক্তি ছেড়ে দিলেন। ভাইজান, তুমি কিন্তু ভুলে যাচ্ছ আয়াসও কোনো ভুল করতে পারে না। ইনফ্যাক্ট আমার ছেলে বলে কথা। এইসব তর্ক বিতর্ক করতে করতে এরই মধ্যে সবাই এসে খাটে বসছেন, তবে আয়াস ছাড়া। আয়াস খাটে না বসে সোফায় গিয়ে বসলো। ঈশার না খাটে বসতে এসেছে আর না সোফায় বসতে হয়েছে। ঈশাকে রুকসানা বেগম ছোট্ট বাচ্চাদের মতো করে কোলে নিয়ে বসছেন, আর রায়হান মাহমুদ ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এরপর দুই ভাই আর দুই যা মিলে আরও কত কিছু সময় এমন দুষ্টু মিষ্টি তর্ক চালিয়ে গেল। আয়াস কিছুই বলছে না, শুধু ওদের কাণ্ড দেখে যাচ্ছে। আর তার চেয়েও বড় কথা হচ্ছে, ওরা কখনো নিজের পক্ষে কিছু বলার প্রয়োজনই পড়ে না, কারণ ওর পক্ষে বলার জন্য সবসময় ছোটো মার চাচ্চু তো আছেই। আসলে ওর ফ্যামিলি এমনই, আয়েশের বাবা মায়ের পক্ষ থেকেই কথা বলবে, আর ঈশার মা বাবা আয়েশের পক্ষই কথা বলবে। সবসময় আয়েশ আর ঈশা ওদের দুইজনকে নিয়েই যেন চারজনের মধ্যে দুষ্টু মিষ্টি খুনসুটি লেগেই থাকে। আয়েশ যেমন রায়হান মাহমুদের আর রোকসানা বেগমের একমাত্র ছেলে, ঠিক তেমনি ঈশা হাসান মাহমুদ আর আনিশা বেগমের একমাত্র মেয়ে। দুই ভাই বোন দুই জায়ের মধ্যে এতটাই মিলমিশে কখনো সামান্য পরিমাণেও মনোমালিন্যবর্তক হয়নি। বর্তমান পরিস্থিতিতেও মানুষ যেখানে নিজের ছেলের বউয়ের সাথে এক পরিবার থাকতে পারছে না, সেখানে রেহান মাহমুদ আর হাসান মাহমুদ পুরো ফ্যামিলি নিয়ে একসাথে সপরিবারে থাকছে, যাকে বলে যৌথ পরিবার। হ্যাঁ, আয়েশা আর ঈশা আপন চাচাতো ভাই বোন। বড় আম্মু, জানো আজ তোমার ছেলে কি করেছে? ঈশার কথা শুনে রুকসানা বেগম কিছু বলার আগে রায়হান মাহমুদ বলে উঠলেন, কি করেছে মা? তোকে কি ওই বাদরটা মেরেছে? মারলে আমাকে বল, আমি এক্ষুনি ওর একটা ব্যবস্থা করব। হ্যাঁ মা বল, কি করছে আয়াস? আবার অনুপস্থিত থেকে আমার মেয়েকে মারা? বড় আম্মু আর বড় আম্মুর পক্ষ পেয়ে ঈশা আদুরে গলায় বলল, জানো, ওনা আমাকে এতগুলো মেহমানের সামনে ইনসাল্ট করেছে। কি? আমার মেয়েকে অপমান করেছে আয়াস? ওর এত বড় সাহস! হালকা রাগ করে অভিনয় করে কথাটা বললেন হাসান রায়হান মাহমুদ। তারপর আয়েশের দিকে তাকিয়ে ধমক দেওয়ার ভান করে বললেন, আয়াস, তুই ঈশাকে অপমান করেছিস কেন? আমরা নেই বলে তুই সুযোগ পেয়ে আমার মেয়েকে অপমান করেছিস? তোকে দেখবি, তোকে আমি তেলাপোকা কোটে দেব। আরও শাস্তি আছে, সেগুলো বিয়ে থেকে গিয়ে দেব। আয়েশকে শাস্তি দেওয়ার কথা শুনে ঈশা তো সেই খুশি, ওর যেন খুশিই ধরছেই না। খুশিয়ে বড় আব্বুর গলা ছড়িয়ে ধরে আহ্লাদি গলায় বলল, বড় আপু, তুমি সত্যি বলছো ভাইয়াকে বাড়িতে গিয়ে শাস্তি দিবে? রায়হান মাহমুদ ঈশার কপালে একটা চুমু এঁকে দিয়ে বললেন, হ্যাঁ মা, আয়াসকে বাড়িতে গিয়ে বড় শাস্তি দেব। ভাইয়াকে শাস্তি দিবে, বাড়িতে গিয়ে শাস্তি দিবে? আমার লক্ষ্মী বড় আপু। ভাইজান, তুমি কিন্তু এটা ঠিক করছো না। ঈশার কথায় তুমিও সায় দিচ্ছ। হাসান মাহমুদের কথা শুনে ঈশা মন খারাপ করে বলল, আব্বু, তুমি আমায় একটুও ভালোবাসো না। তুমি সব সময় ভাইয়া হয়ে কথা বলো। বড় আব্বু আর বড় আম্মুই শুধু আমার পক্ষে কথা বলে। তুমিও ভালো না, আম্মুও ভালো না, তোমরা পচা। শুধু বড় আব্বু আর বড় আম্মুই ভালো। আয়েশ এতক্ষণে চুপ করে ঈশার কাজকর্ম দেখে যাচ্ছিল। এতক্ষণে সে মুখ খুলল, এই যে ড্রামা কুইন, আপনার ড্রামা কি শেষ হয়েছে নাকি আরো বাকি আছে? হ্যাঁ, আসছে মুখ বাঁকাতে। এত সুন্দর হাসি যে আমার মুখ বাঁকাবি? তোর চোখ বোধহয় খারাপ হয়ে গেছে, তাই এমন বলছিস। আমি সুন্দর না তো কে সুন্দর? রাখতো তোর বাজে কথা। বাবা, মা, চাচ্চু, ছোট মা, চলো নিচে যাই। হলুদের অনুষ্ঠান মনে হয় শুরু হয়ে যাওয়ার মতো হয়েছে। আচ্ছা, তোমরা খাবার খেয়েছো তো?
হ্যাঁ রে বাবা, আমরা খেয়েছি। আসার সাথে সাথেই মিনু আপা খেতে বসিয়ে দিয়েছিল আমাদের, তাই খেয়ে তারপর আমরা উপরে আসলাম। ওকে চলো তাহলে। মিস ড্রামা কুইন, আপনার ড্রামা শেষ হয়ে থাকলে আপনিও চলুন। বড় আব্বু, দেখো না ভাইয়া আমাকে কি বলছে, আমি নাকি নাটক করছি। আচ্ছা তোমরাই বলো, আমি কি নাটক করছি? রায়হান মাহমুদ রাগে রাগি ভাব নিয়ে বললেন, আয়াস, তুই কিন্তু মার খাবি। সবসময় ঈশার পিছনে লাগিস কেন বলতো? সাথে সাথে হাসান মাহমুদ আয়াসের পক্ষ নিয়ে বলে উঠলেন, ঈশা, তুই সবসময় সবকিছুতে নালিশ কেন করিস বলতো? আয়াস কি এমন বলেছে? হ্যাঁ, ও তো জাস্ট মজা করছিল, তুইও না। হাসান, তুই আমার সাথে ইশামাকে বকছিস? তোর তো সাহস কম না? আয়াসের সাথে সাথে তোকেও শাস্তি পেতে হবে দেখিস। হাসান মাহমুদ জানে ভাই তার কেন এমন বলছে। ঈশাকে খুশি করতে যে এমন বলছে সেটা কারো অজানা নয়। তাই উনি অন্যদিকে তাকিয়ে হাসতেন, কারণ ঈশাকে দেখিয়ে হাসলে ঈশা আরও চটে যাবে। সবাই কথা বলতে বলতে হলুদের অনুষ্ঠানে চলে আসলো। এত সময় ধরে আয়াস আর ঈশার মধ্যে হার জিত লড়াই হলেও এখন দুইজনকে দেখে মনে হচ্ছে যেন একসাথে বাধা। আয়াস ঈশার হাত ধরে রেখেছে, যেখানেই যাচ্ছে ঈশার হাত ধরে ওকে সহসাথে নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে ছেড়ে দিলে কোথাও হারিয়ে যাবে। আসলে হলুদের অনুষ্ঠানে এত বেশি ছেলে ঘুরঘুর করছে যে ঈশাকে এখন একা ছাড়া আয়াসের সেব মনে হচ্ছে না। তাই ওর হাত ধরে রেখেছে ঈশা। প্রথমে ছাড়তে চাইলেও পরে কিছু একটা ভেবে আর কোনো রকম ছাড়া পাওয়ার চেষ্টা করলো না। হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে প্রায় 1টা নাগাদ। আজ বিয়ে, তাই সকাল থেকে আয়েশ প্রচুর পরিমাণে দৌড়াদৌড়ি করছে, কারণ আর একটু পরেই বরযাত্রী এসে যাবে। সব কিছু দেখে নেওয়া উচিত। আফটার অল একমাত্র ফুফাতো বোনের বিয়ে বলে কথা, তাই একটু দৌড়াদৌড়ি না করলে কি হয়। ঈশা সকাল থেকে আয়েশকে একবারও দেখতে না পায় অলরেডি আম্মু আর বড় আব্বুর কাছে কয়েকবার জিজ্ঞাসা করে ফেলেছে। দুইজনের একই কথা, আয়েশকে ওরা সকাল থেকে কেন দেখেনি। ঈশার যেন এবার মন খারাপ হতে লাগলো। আসলে ঈশা এমনই, হয়তো আয়েশের পিছু লাগুক আর যতই হোক আয়েশের সাথে ঝগড়া করুক, কিন্তু আয়েশকে না দেখে যেন এক মুহূর্ত থাকতে পারছে না সে। এখনও তার ব্যতিক্রম হলো না। আম্মু আর বড় আম্মুর কাছে গিয়ে কয়েকবার আয়েশের খোঁজ নিয়ে যখন পজিটিভ উত্তর পেল না, তখন নিজে আয়েশকে পুরো বাড়ি খোঁজে আসলো, কিন্তু আফসোস কোথাও আয়েশকে খুঁজে পেল না। ঈশা যখনই মন খারাপ করে বাড়ির ভিতরে ঢুকছিল, তখনই পিছন থেকে কেউ একজন বলে উঠল, এক্সকিউজ মি মিস। একটা পুরুষালী কণ্ঠ কানে আসতে ঈশা চমকে পিছনে তাকালো, কারণ ঈশা বুঝতে পেরেছে সম্বন্ধটা ওকেই করা হয়েছে। জি, আমাকে বলছেন? হ্যাঁ, আচ্ছা তুমি ঈশা না, আয়েশের ছোট বোন? জি, কেন বলুন তো? এবার ছেলেটা ঈশার একদম সামনে গিয়ে দাঁড়ালো, তারপর আয়াবারও হেসে বলল, আরে তুমি আমাকে আপনি করে বলছে কেন? আমি সুমন, আমাকে চিনতে পারোনি তুমি? ঈশা কয়েক সেকেন্ড কিছু একটা মনে করার চেষ্টা করে হঠাৎ হেসে বলল, সুমন? মানে নিশি আপুর ফ্রেন্ড সুমন? যাক, চিনতে পেরেছো তাহলে। আরে কি যে বলো না ভাইয়া, তোমাকে চিনবো না কেন? তোমাকে নিশি আপুর সাথে কত দেখেছি, না চেনার কি আছে? দিস ইজ নট ফেয়ার ঈশা, তুমি আমাকে এখনই ভাইয়া বলছো। তুমি আমার নাম ধরে ডাকলে আমি কিন্তু মাইন্ড করবো না। সরি ভাইয়া, এটা আমার দ্বারা হবে না, কেননা তুমি নিশি আপুর ফ্রেন্ড, আর নিশি আপু যেহেতু আমার বড়, তাই তুমিও আমার বড়, অ্যান্ড দ্যাটস ওয়াই আমার তোমাকে ভাইয়া ডাকাই উচিত। বুঝলে কিছু? তুমিও না ঈশা, তাই বলে ভাইয়া ডাকতে হবে? আমি যে তোমার পারমিশন দিয়েছি নাম ধরে ডাকার, তারপরে কিসের এত প্রবলেম? আচ্ছা ফরগেট ইট। এখন বলো তোমার স্টাডি কেমন চলছে? হ্যাঁ, ভালোই চলছে। তো কোন ক্লাসে পড়ছে এখন? ক্লাস নয়, ইয়ারে, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি এখন। ও তাই নাকি? তাহলে তো অনেক বড় হয়ে গেছো। তোমাকে তো সেই ক্লাস 6 থেকে দেখছিলাম, মনে আছে তো? তুমি ক্লাস 6-এ পড়তে, তখন আমাদের স্কুলে গিয়েছিলে নিশির সাথে। তুমি সেদিন আমাকে কতগুলো ফুচকা কিনে দিয়েছিলে, পুরো 500 টাকার। তোমাকে দেখছি, সব মনে আসছে। অবশ্যই। এভাবে ঈশা আরও বিভিন্ন বিষয় নিয়ে সুমনের সাথে হেসে হেসে কথা বলছিল। ঈশা আর সুমনের কথার মাঝে হঠাৎ আয়েশ ওর পাশ কাটিয়ে চলে গেল, যেন ঈশাকে না দেখলই না। তবে ঈশা ঠিকই দেখেছে আয়েশকে। ঈশা আয়েশকে দেখে সুমনকে সেভাবে রেখে আয়েশের পিছু পিছু দৌড় দিল। ভাইয়া, ভাইয়া, এই ভাইয়া শোন না। আয়েশকে ডাকতে ডাকতে ঈশা আয়েশের সামনে গিয়ে আয়েশের পথ আগলে দাঁড়ালো। আয়েশ যেন এই যে প্রচুর বিরক্তি কণ্ঠে পড়ল, কি হয়েছে? পথ আগলে দাঁড়িয়েছিস কেন? যা বাবা, এমন ভাবে কথা বলছিস কেন? কিভাবে কথা বলছি?
এই যে মনে হচ্ছে অনেক কাজ করে এসেছিস, আর তাই এখন দেমাগে তোর সাথে কথাই বলা যাবে না এমন। কাজ করে আসিনি তো তোর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে এসছি, তাও আবার হেসে হেসে সবার সামনে থেকে আমার কাজ আছে। এমা, এত রাগ করছিস কেন? আমি তোর ইচ্ছে করে কথা বলিনি, ও নিজে এসে আমার সাথে কথা বলছিল, আমি কি করে চলে আসতাম বল? আর তাছাড়া আমি ওর সাথে কথা বলেছি বলে তুই এত রাগ করছিস কেন? হ্যাঁ সেটাই তো, ওর সাথে কথা বলছিলে বলে আমি রাগ করবো কেন? আমি রাগ করার কে? আমার কি সে অধিকার আছে? ভাইয়া, এমন করে কথা বলছিস কেন? আমি কিন্তু এবার কান্না করে দিব। তুই জানিস না, তুই আমার সাথে ভালো করে কথা না বললে আমার ভালো লাগে না। প্লিজ ভালো করে কথা বল না। শেষ হয়েছে তো বক বক, তাহলে একবার সামনে থেকে সর। তোর বক বক শোনার টাইম আমার নেই, আমার অনেক কাজ পড়ে আছে। ভাইয়া, এমন করিস না প্লিজ। আচ্ছা, আমার ভুলটা কি বল, আমি শুধরে নিব। বাট তবুও তুই এমন রাগি রাগি ভাব নিয়ে থাকিস না, আমি নিতে পারছি না। সত্যি তুই কি বুঝতে পারিস না তুই কি ভুল করেছিস? না। ওকে, আর বুঝতে হবে না। এই বলে আয়াস ঈশাকে সরিয়ে হনহন করে ভিতরে চলে গেল। ঈশা কিছু বলতে চেয়েও পারল না, কারণ আয়াস ওকে কিছু বলার সুযোগই দেয়নি। আয়াসের এমন গা ছাড়া ব্যবহারটা ঈশা কিছুতেই মেনে নিতে পারছে না। কেন যেন আয়াসকে ব্যবহারের কান্না পাচ্ছে। ঈশা এমনই, যখন আয়াস কোনো কারণে ওর সাথে রাগ করে কথা না বলে থাকে, তখন ঈশার এমন খারাপ লাগে। ঈশা নিজেও জানে না কেন আয়াসের একটু অবহেলা সে সহ্য করতে পারে না। আয়াস তো সবসময় ওকে ধমকায়, সবসময় ওকে কড়া শাসনের মধ্যে রাখে, তাহলে কেন তারপর আয়াস একটু অবহেলাকে সহ্য করতে পারে না? ঈশা টলমল চোখ নিয়ে সোজা উপরের রুমে চলে আসতো। তখন সবার আড়ালে কেউ একজন টের না পেয়েও তার জন্য মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে রেখেছে। সারাদিন এভাবে হৈহুল্লোড় করে বাস্তবতায় কেটে গেল সময়। সন্ধ্যার আগে আগে নিশিকেও বের করে দেওয়া হয়েছে। হঠাৎ কোণে বিদায় যাকে বলে আর কি, কোণে বিদায়ের কিছু সময় পর পরে আয়াস সবাইকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেল। যদিও ফুপি অনেক বলছে থেকে যেতে, কিন্তু আয়াসের নাকি কাল একটা ইম্পর্টেন্ট মিটিং আসছে, তাই সবাই চেয়েও আর থাকতে পারলো না। মূলত সেই মিটিংটার জন্য আয়াস বিয়েতে অ্যাটেন্ড করতে পারবে না বলেছিল। সেই কাল ফিক্স করছে আয়াস, কারণ আয়াস চায়নি ওর কারণে ফুপিরা কেউ কষ্ট পাক। আর সেই জন্যই তো কেউ যদি বিয়েতে না আসতো তাহলে ফ্যামিলির কেউই আসতো না, ফলে ফুপা আর নিশি কষ্ট পেত, যেটা আয়াস কিছুতেই চায়নি। তাই তো নিজের কোটি কোটি টাকার ডিল একদিনে ডিল করে ফুফাতো বোনের বিয়েতে অ্যাটেন্ড করছে। আয়সারা বিয়ে থেকে চলে এসেছে প্রায় 3 দিন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই 3 দিন আয়াস ঈশার সাথে কোনো কথাই বলেনি। আগে তো সবসময় ঈশাকে এটা ওটা বলে জ্বালাতো, আর ঈশার কোনো ভুল দেখলেই ঈশাকে শাসন করতো, বকতো। কিন্তু বিয়ে থেকে আসার পর থেকে কেন যেন আয়াস এভাবেই কিছুই করতেছে না, শুধু নিজেকে নিয়েই ব্যস্ত হয়ে থাকছে। বাকি সবার সাথে নর্মাল বিহেভ করলেও ঈশার সাথে কেন কোনো রকম কথাই বলছে না সে। ঈশা নামের কোনো মানুষ যে এই বাড়িতে আছে সেটা যেন আয়াস মনেই নেই। রোজকার মতো আজও আয়াস অফিস থেকে এসে সোজা নিজের রুমে চলে গেল। যখন বাসায় ঢুকলো ঈশা তখন ড্রয়ারের রুমের সোফাতে বসাচ্ছিল, কিন্তু ঈশার দিকে একবার তাকালো না পর্যন্ত। এমন নয় যে আয়াস ঈশাকে দেখতে পায়নি, কারণ মেইন দরজা থেকে সিঁড়ির দিকে যাওয়ার পথে ড্রয়িং রুমের সোফাগুলো কেউ বসে থাকলে সেটা স্পষ্ট দেখা যাবে। ইনফ্যাক্ট সোফাগুলোর পাশ দিয়ে যেতে হলে ভিতরে। আয়াস কেমনভাবে না দেখেও ভান করে চলে যেতে দেখে ঈশার প্রচুর রাগ হলো। এভাবে চলতে দেওয়া যায় না। ভাইয়া এমন করছে কেন? বিয়ে থেকে আসার পর থেকে দেখছি আমার সাথে কথা বলছে না। কই, অন্য সবার সাথে তো ঠিকই কথা বলছে। তাহলে আমার দোষ কি? আমি কি এমন করেছি যে আমার সাথে কথা বলা যায় না? আজের একটা বিহিত করতেই হবে। কথাগুলো ভেবে ঈশা উঠে কিচেনের দিকে গেল। কিচেন তখন রোকসানা বেগম আর আনিশা বেগমের রাতের জন্য রান্না করছিলেন। ঈশাকে এমন সময় হঠাৎ কিচেন দেখে দুই যে অবাক হয়ে একে অপরের মুখ দিকে তাকালো। কয়েক সেকেন্ড চুপ থেকে না তাকিয়ে আবার রোকসানা বেগম নিজেই বলে উঠলেন, কি ব্যাপার, আমার মেয়েটা আজ রান্নাঘরে কেন? কিছু লাগবে? হ্যাঁ বড় আম্মু। তোর কি লাগবে শুনি? মায়ের কথা ঈশা কিছু বিরক্ত হয়ে বলল, আম্মু তুমি চুপ থাকো তো, নন স্টপ বক বক করেই যাচ্ছ। বড় আম্মু, হ্যাঁ মা বল। আমাকে 1 কাপ কড়া করে চা করে দাও তো। আমার জন্য না, ভাইয়ার জন্য।
একটু কষ্ট করে বানিয়ে দিবে। আরে সেটা আবার এমন করে বলতে হয়? তুই দাঁড়া, আমি বানিয়ে দিচ্ছি। ঈশাকে চা নিয়ে আসতে দেখে আনিশা বেগম সন্ধিয়ান গলায় বললেন, আয়াস এসে গেছে। আচ্ছা, তুই আয়াসের জন্য চা নিয়ে দিয়া আসিস, নাকি আয়াসের নাম করে তোর জন্য নিতে আসছিস? হ্যাঁ রুকসানা বেগম প্রতিবাদ করে বললেন, হ্যাঁ আনিশা, তুমি শুধু শুধু বকো না তো মেয়েটাকে। ঈশা মিথ্যে বলবে কেন? খানিক বাদে রুকসানা বেগম চা বানিয়ে ট্রয় সমেত চায়ের কাপটা ঈশার হাতে দিয়ে বললেন। এই নে মা, যা আয়েশকে দিয়ায়। ঈশা ট্রয়ের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, এ কি বড় আম্মু, 2 কাপ কেন দিয়েছো চা? বারে আয়েশের জন্য নিয়ে যাবে আর আমার মেয়েটা খাবে না, তাই 2 কাপ দিলাম। দুজনে বসে গল্প করতে করতে খাবে। এখন যা তাড়াতাড়ি, নয়তো ঠান্ডা হয়ে যাবে। রুকসানা বেগমের কথা শুনে ঈশা মুচকি এসে কিচেন থেকে বেরিয়ে গেল। তারপর সোজা আয়েশার রুমের দিকে হাঁটা ধরলো। ঈশা চলে যেতে রুকসানা বেগম বলে উঠলেন, বুঝলে আনিশা, আমার মনে হচ্ছে ওদের দুজনের মান অভিমান হয়েছে। বিয়ে থেকে আসার পরেই আমি লক্ষ্য করেছি আয়াস আর ঈশার মধ্যে একটু দূরত্ব চলছে। না না, তুমি জিজ্ঞাসা করনি, আমরা বড়রা এর মধ্যে ঢোকার দরকার নেই। ওদের সমস্যা ওরা নিজেরাই ঠিক করে নেবে। এছাড়া আর কিছু করার নেই। ছেলে মেয়ে দুটোকে নিয়ে আর পারি না। কোথায় আমরা ভাবছি এদের এক করব, আর এরা দেখছি দূরে দূরে হাঁটছে। এদিকে ঈশা আয়েশের রুমের দরজার কাছে এসে দাঁড়িয়ে আছে। ভিতরে ঢুকবে কি ঢুকবে না সেটা হয়তো ভাবছে। আগে তখন হুট করে রুমে ঢুকে গেলেও কেন যেন আয়েশের কাছে পারমিশন নেওয়াটা ঈশার প্রয়োজন মনে হচ্ছে। তাই শেষমেশ গলাটা খাঁকরি দিয়ে বলে উঠল, ভাইয়া আসবো? আয়েশ সময়মাত্র আশ্রম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে ড্রেসিং টেবিলে আয়নার সামনে এসে দাঁড়িয়েছে। গায়ে একটা টি শার্ট আর একটা ট্রাউজার। হঠাৎ ঈশার কথার দরজার দিকে তাকালো। ঈশার চায়ের ট্রাই নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে একটু অবাকই হলো, কারণ অন্য সময় তো আয়াস অফিস থেকে সেই ঈশাকে বলে যাও চায়ের জন্য পাঠানো যাক, আর আজকে না বলতেই চা নিয়ে এসছে। তবে বেশি সময় লাগলো না ব্যাপারটা আয়াসের বোধগম্য হতে, কেন সে চা নিয়ে এসছে। তবে আয়াস গলবে না, ঈশার নেকা কান্না আজ কিছুতেই গলবে না সে, কারণ ঈশার তো বোঝা উচিত যে আয়াসও একটা ইমোশন আছে, ও তো একটা ফিলিংস আছে। আয়াসকে চুপ করে থাকতে দেখে ঈশা আবারও সেম কথা রিপিট করলো, ভাইয়া আসবো? না, আমার রুমে তোর আসার কোনো দরকারই নেই। তোর জন্য চা এনেছি ভাইয়া, ভেতরে না আসলে দেবো কি করে? আমার লাগবে না চা, আর তোকেও আসতে হবে না আমার রুমে। কিন্তু কেন ভাইয়া? কারণ হলো তোর এই কথায় কথায় ভাইয়া বলাটা, তোর এই ভাইয়া বলাটা আমার জাস্ট অসহ্য লাগে। তুই ভাইয়া ভাইয়া না করে কথা বলতে পারিস তাহলে আয়। ঈশা মুচকি সে রুমে ঢুকলো, দুষ্টু এসে বলল, জানিস ভাইয়া, আমার না তোকে ভাইয়া বলতে খুব ভালো লাগে। তুই তো আমার একমাত্র ভাই, তোকে ভাইয়া না ডাকলে কাকে ভাইয়া ডাকবো বল ভাইয়া? ঈশা মাথা এমনিতেই গরম আছে, তুই আমারও আর গরম করে দিস না। মাথা গরম হয়ে গেলে আমি কি বলে দিব আর কোনো ঠিক নেই, তখন আবার আমাকে দোষ দিবি। কেন এসছিস সেটা বল, তারপর চলে যা। ঈশা চায়ের ট্রাইটা সেন্টার টেবিলের উপর রেখে খাটে বসলো, তারপর 2 পা দুলাতে দুলাতে বলল, তুই কি চোখে কম দেখিস নাকি রে ভাইয়া? তোর জন্য চা নিয়ে আসলাম আর তুই বলছিস কেন এসেছি? আয়াস তখন আয়নার সামনে দাঁড়িয়ে মাথার চুলগুলো ঠিক করতে করতে কথা বলছিল। এবার যে ঈশার কথা শুনে রাগি চোখে ঈশার দিকে তাকালো। ঈশা আয়াসের দিকে তাকিয়েছিল, তাই আয়াসের রাগি ফেসটা ওর চোখে পড়তে দেরি হলো না। মা ভাইয়া, তুই রাগ করছিস কেন? আমি তো ঠিক কথাই বললাম, আমি তো ঠিকই তোর জন্য চা নিয়ে এসেছি, তুই দেখছিস না? আয় ভাইয়া তাড়াতাড়ি বস এন্ড চাটা পান কর, নয়তো ঠান্ডা হয়ে যাবে। তোর চা তুই খা। রাগী কণ্ঠে কথাগুলো বলে আয়াস ল্যাপটপটা খুলে নিয়ে সোফায় বসে পড়ল। ঈশা কয়েক সেকেন্ড চুপ করে আয়াসের ভালো করে লক্ষ্য করে তারপর বলল, ভাইয়া সত্যি কি তুই চা খাবি না আজ? না, খাবো না। ভাইয়া এত রেগে রেগে কথা বলছিস কেন? তাহলে এখানে বসে আছিস কেন? চলে যা আমার রুম থেকে। ইনফ্যাক্ট যে সুন্দর করে কথা বলবে তাও কাছে যা, আমার রুমে বসছিস কেন? সত্যিই চলে যাব ভাইয়া। আয়াস এতক্ষণে ল্যাপটপ টিপতে টিপতে কথা বলছিল। ঈশার কথা শুনে এবার রাগী চোখে তাকালো ঈশার দিকে। এই নে। ঈশা বসা থেকে উঠে হাঁটা ধরলো। আয়াস তাচ্ছিল হাসলো
আবারও ল্যাপটপটা মনোযোগ দিল। তবে দরজা অব্দি গিয়েও যেন আবার পিছন ফিরে তাকালো ঈশা। এই বলে ঈশা বসা থেকে উঠে হাঁটা ধরল। আয়াস তাচ্ছিল এসে আবারও ল্যাপটপে মনোযোগ দিল। তবে দরজা অব্দি গিয়েও কেন যেন আবার পিছন ফিরে তাকালো ঈশা। আচ্ছা আচ্ছা, চলে যাচ্ছি আমি। তবে চাটা খেয়ে নিস, অনেক কষ্ট করে বানিয়েছি তো তাই। ভাইয়া, আবারও বলছি, সত্যিই চলে যাব। আমি আবারও বলছি, তুই দয়া করে আমার রুম থেকে বিদায় হ। ওকে, আমি তাহলে যাচ্ছি। ও হ্যাঁ, একটা কথা তো তোকে বলতে ভুলে গিয়েছি ভাইয়া। ওই যে নিশিয়াপুর ফ্রেন্ড সুমন আছে না, ও ও কিন্তু আমাকে তোর মতো ভাইয়া ডাকতে মানা করেছে, আর আমাকে নাম ধরে ডাকার অনুমতি দিয়েছে, আর মোবাইল নাম্বারও দিয়েছে। ও হ্যাঁ, ফ্রেন্ড রিকোয়েস্টও দিচ্ছে মনে হয়। ভাবছি তুই যখন আমার সাথে কথা বলিস না, এখন থেকে আর তোর রুমে আসবো না। তোকে কেন শুধু শুধু ডিস্টার্ব করব, আমি বরং সুমনের সাথেই কথা বলবো। যাই, গিয়ে ওর ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে ওকে একটা হাই বলে দিয়ে আসি। ভেবেছিলাম তোর সাথে বসে চা খেতে খেতে গল্প করব, বাট তুই যখন আমার সাথে কথাই বলবি না, তাহলে কি আর করা। আসছি আমি। আয়াস ল্যাপটপের দিকে তাকিয়ে কথা বলছিল। ঈশার লাস্ট কথাগুলো শুনে ভ্রু কুঁচকিয়ে ঈশার দিকে তাকালো সে। ঈশা কথাগুলো বলেই চলে যাচ্ছিল। ঈশা দাঁড়া। ঈশার সাথে থেমে গেল। আয়াস হলে ঈশা জানতো আয়াস ওকে ডাকবে, তাই চলে যাওয়ার অভিনয় করছিল মাত্র। আর যখনই শুনলো আয়াস ওকে দাঁড়াতে বলছে, অমনি সে থেমে গেল। পিছনে ঘুরে তাকালো সে। তারপর আয়াসের চোখে চোখ রেখে সরসারি গলায় বলল, ভাইয়া, কিছু কি বলবি? ডাকলি যে আবার? চাটা কি খাওয়ার জন্য এনেছিস? হ্যাঁ, চা এনেছি যেহেতু নিশ্চয়ই খাওয়ার জন্যই এনেছি, তাই না? ও, এখন তাহলে যাই আমি। যাবি? হুম। কারোর জন্য চা আনলে যে চায়ের কাপ তার হাতে তুলে দিতে হয়, সেটা কি জানিস না? তুই তো আমাকে চলে যেতে বললি, আমি হাতে তুলে দেওয়ার সময় কোথায় পেলাম? এখন তো সময় পেয়েছিস, এখন তুলে দে। তুই যখন বলছিস ঠিক আছে, তুলে দিচ্ছি। এই বলে ঈশা চাপা হেসে সেন্টার টেবিলের পাশে গিয়ে চেয়ারের একটা কাপ আয়াসের দিকে এগিয়ে দিল। আয়াসও বিনা বাক্যে চায়ের কাপটা হাতে তুলে নিয়ে চুমুক দিল। এখন কি আমি যেতে পারি? ঈশার কথা শুনে আয়াস চায়ের কাপে চুমুক দিতে বলল, খুব তাড়া দেখছি। তো তারা কি সুমনের সাথে হাই হ্যালো বলার জন্য? ঈশা লজ্জা পাওয়ার ভান করে লাজুক হেসে বলল, আসলে এই সুমন বোধহয় আমাকে ভালোবাসে, তাই ওকে একটু বাজিয়ে দেখবো আর কি। যদি মনে হয় হ্যাঁ, তাহলে আমিও। এতটুকুতেই স্টপ যা, বাকিটা বলার দুঃসাহস ভুলেও করবি না। ঈশা বাকি আসলো, তবে সেটা আয়েশের অগোচরে। আয়েশের দিকে বরংবার অবাক দৃষ্টিতে রেখেই বলল, কেন রে ভাইয়া, বাকিটা বললে কি হবে? আমি তো সত্যিটাই বলছি। বেশি বকবক না করে চাটা শেষ কর, তারপর ইম্পর্টেন্ট একটা কথা আছে তোর সাথে। খুব বেশি ইম্পর্টেন্ট? আয়েশ এবার চোখে গরম করে তাকালো ঈশার দিকে। ব্যাস, ঈশার সাথে সাথে নিজেকে আত্মসমর্পণ করে বলল, ওকে ওকে, খাচ্ছি। সব সময় এমন চোখ লাল করে তাকানোর কি আছে? বলে ঈশা চায়ের কাপ হাতে নিয়ে খাটে পা ঝুলিয়ে বসে পড়ল। তারপর স্টাইলিশ করে চায়ের কাপে চুমুক দিতে লাগলো। আয়াস বাঁকা চোখে তাকালো ঈশার দিকে, যেটা ঈশার দৃষ্টি গোচর হলো না। কিছু সময়ের মধ্যে দুইজনের চা শেষ করে হয়ে গেল মিনিট কয়েকের নীরবতা থেকে আয়াস এবার বলে উঠল, ঈশা, তুই বললি না যে আমি তোর সাথে কয়েকদিন ধরে ভালো করে কথা কেন বলছি না? বলছিস না তো। বিয়ে থেকে আসার পর থেকে তো আমার সাথে কোনো রকম কথাই বলিস না, শুধু ততটুকুই জবাব দিস যতটুকু আমি নিজ থেকে জানতে চাই। আচ্ছা, তুই কি চাস আমি তোর সাথে আবারও আগের মতো কথা বলি, তোর সাথে আবারও আগের মতো হয়ে যাই? চাই তো। তুই জানিস না, তুই আমার সাথে একদিন কথা না বললে আমার ভালো লাগে না। প্লিজ, আমার অপরাধটা কি বল। আমি শুধরে নেওয়ার চেষ্টা করব, তারপরেও প্লিজ আগের মতো কথা বল আমার সাথে। ওকে, তাহলে আমি তোর সাথে আগের মতো করেই কথা বলবো। ইনফ্যাক্ট আগের থেকে আরও বেশি ভালো করে কথা বলবো, আগের থেকে বেশি ক্লোজ হয়ে যাব তোর সাথে। ততটাই ক্লোজ হবো যতটা ক্লোজনেসে তুই কল্পনা করতে পারবি না। আগের থেকে অনেক বেশি সময় দিব তোকে। বলতে পারিস আমার অফিস থেকে আসার পরের পুরো সময়টা তোর। বাট তোর জন্য তোকে একটা কাজ করতে হবে।
এসে তো এমনিতেই আয়াসের আগের মতো করে ওর সাথে কথা বলার কথা শুনে খুশিতে আত্মর হয়ে গেছে। এখন আয়েশের মুখ থেকে বলার আগের থেকেই আরও বেশি ভালো করে কথা বলবে, আগের চেয়েও বেশি করে সময় দিবে। শুনে ঈশার যেন খুশিতে আর ধরছেই না। আসলে ঈশা আয়েশকে এতটাই চোখে হারায় যে আয়েশের একটু অবহেলাও সহ্য করতে পারে না সে। ছোটোবেলা থেকেই আয়েশের সামান্য পরিমাণও অবহেলা ঈশার বুকে গিয়ে লাগে। আয়েশ একদিন ঈশার সাথে কথা না বললে সেই দিন ঈশা সারাদিন আয়েশের পিছন পিছনে ঘুরত, আর একটাবার কথা বলার জন্য আয়াসকে নানাভাবে ইমপ্রেস করার চেষ্টা চালাতো। যখন দেখতো আয়াস কিছুই ইমপ্রেস হচ্ছে না, তখন ঈশা বসে বসে কান্না করত। কিন্তু এখন যেহেতু বড় হয়ে গেছে, তাই চাইলেও তো আর বসে বসে কান্না করতে পারবে না। তার জন্যই ঈশা অনেক মন খারাপ করে রেখে গেছে গত 2 দিন। তবে আজ যখন আয়াসের মুখে এই কথাগুলো শুনল, ঈশার মন খারাপ মুহূর্তে উড়ে গেল। মনে তার এক ফালে রোদ উকি দিল, হাসি মুখ করে বলে ফেলল, তাই সত্যি বলছি ভাইয়া, আমাকে আগের থেকেও বেশি সময় দিবি আর আমার সাথে আগের মতো কথা বলবি। তার মানে এখন থেকে অনেকক্ষণ ধরে গল্প করতে পারবো তোর সাথে, তাই না? হুম। ওকে, তাহলে আমার কি করতে হবে বল? তুই যা করতে বলবি আমি সব করব। সত্যি যেটা করতে বলবো সেটাই করবি? অফকোর্স করব। ভেবে বলছিস তো? আরে হ্যাঁ রে বাবা, আমি একদম ভেবে বলছি। তুই বরং কি করতে হবে সেটা বল। আচ্ছা ওয়েট। এই বলে আয়েশ উঠে আলমারি থেকে একটা পেপার বের করে আনলো। তবে কিসের পেপার সেটা ঈশার অজানা। আয়েশ পেপারটা নিয়ে ঈশানের মুখোমুখি খাটে বসালো। তারপর ঈশার দিকে একটা কলম সহ কাগজটা বাড়িয়ে দিয়ে বলল, নে, এটাতে সই করে দে। ঈশা অবাক হয়ে আয়েশের দিকে তাকালো, অবাক কণ্ঠে বলল, ভাইয়া এটা কিসের পেপার? আর আমি বা এতে সাইন করব কেন? তুই যাতে আমাকে আর ভাইয়া বলতে না পারিস সেটার একটা চুক্তিপত্র, রেজিস্ট্রি পেপার। মানে? মানে ওই যে তোকে বলছিলাম না, যদি আগের মতো করে ফিরে পেতে চাস আলোয়, তোকে একটা কাজ করতে হবে। এটা হলো সেই কাজ। আই মিন এই পেপারে সই করাটাই হলো তোর সেই কাজ। ইস, একবার আয়েশার হাতে পেপারটার দিকে তাকিয়ে আর একবার আয়েশার দিকে তাকালো, অবাক করে বলল, এটাতে কি লেখা আছে? এই পেপারটাতে? এই পেপারটাতে কি লেখা আছে? আগে সই কর, তারপর বলছি। না, আগে বল কি লেখা আছে পেপারটাতে, তারপর আমি সাইন করব। আচ্ছা, বাই এনি চান্স তুই কি আমার প্রপার্টির সব তোর নামে করে নিতে চাইছিস না তো ভাইয়া? ধরে নে তোর আর আমার পেপারটি আমার নামে করে নেব না, বরং আমার প্রপার্টি চূড়ান্তভাবে আমার করে নিব। তখন ঝটপট সাইনটা করে দিত। তুই কিন্তু বলিসনি ওটাতে কি লেখা আছে। বল না ভাইয়া, এই পেপারে কি লেখা আছে? আচ্ছা তোর বলতে হবে না, আমাকে দে, আমি নিজেই পড়ে দেখি এটাতে কি লেখা আছে। এদিকে দে তো পেপারটা। কথাগুলো বলে ঈশা জানেই আর আয়েশের দিকে কাগজটা নেওয়ার জন্য হাত বাড়াতে, অমনি আয়াস কাগজটা পিছন থেকে নিয়ে গেল। তোর এটা পড়া হবে না, আই মিন তুই পড়তে পারবি না এটা। ধরে নে এই পেপারটা না পড়ে সাইন করাটাও তোর জন্য একটা কাজ, সো এটা না পড়েই তোকে সাইন করতে হবে। এ কি ভাইয়া, পেপারটা আমি পড়তে পারবো না মানে? পেপারটা যদি আমি না পড়ি তাহলে বুঝবো কি করে এটা কিসের পেপার আর আমি কিসে সাইন করছি? আচ্ছা লিসেন, আমি তোকে এই পেপারে কি লেখা আছে বলেছি? বল তাহলে। এই পেপারটাতে কয়েকটি শর্ত লেখা আছে, অর্থাৎ পেপারে সই করবি মানে হলো তুই পেপারে থেকে আমার সব শর্তে রাজি আছিস। তবে শর্তগুলোর মধ্যে 1 নম্বর শর্ত যেটা আছে সেটা এখন থেকে তুই আমার সব কথা শুনবি। ইনফ্যাক্ট আমি যাই বলবো তুই সব কিছু বিনা বাক্যে মেনে নিবি। আর দ্বিতীয় শর্ত হলো তুই আমার কোনো কাজে বাধা দিতে পারবি না। কোনো কাজে বাধা দিতে পারবি না মানে কোনো কাজই না, ইনফ্যাক্ট তোর সাথে কিছু করলেও বাধা দিতে পারবি না। আর 3 নম্বর শর্ত হচ্ছে এখন থেকে তুই আমার ভাইয়া বলে ডাকতে পারবি না, আমাকে তুই করেও বলতে পারবি না, ভুলেও না, আমাকে তুমি করেই বলতে হবে। বল রাজি? 1 মিনিট ভাইয়া, আমি রাজি হওয়ার কথা আসছে পরে। আগে বল এসব কেমন শর্ত ভাইয়া? প্রথম এবং দ্বিতীয় শর্তটা না হয় বুঝলাম, বাট 3 নম্বর শর্তটা আমি মানতে পারবো না। তোকে ভাইয়া ডাকবো না। আর কি বললি, তোকে তুই করে বলতে পারবো না, তুমি করে বলতে হবে? ভাইয়া সত্যি তুই আমাকে হাসালি। আমি তুমি করে বলবো, তাও তোকে? ইম্পসিবল।
আমি প্রথম দুইটা শর্ত মানলেও তৃতীয় শর্তটা মানতে পারবো না। আমি কিছুতেই তোকে ভাইয়া বলাটা ছাড়তে পারবো না, আর কিছুতেই তুমি করে বলতে পারবো না। দরজা খোলা আছে, তুই তাহলে আসতে পারিস। ভাইয়া, আর হ্যাঁ, একটা কথাও না, যেতে বলেছি যা। আর হ্যাঁ, এরপর থেকে আমার রুমে আসার আগে পারমিশন নিয়ে আসবি। আর ভুলেও যাবি আয়াস নামে তোর কেউ ছিল। ঈশা বুঝতে পারলো আয়াসের শর্ত এগুলো মেনে নিতে খুবই সিরিয়াস। আয়াস যেটা বলছে সেটা ওকে মানতে হবে, সে যেই শর্ত হোক, অন্যথায় আয়াসের সাথে কখনোই কথাই বলবে না। ঈশা ভাবনায় পড়ে গেল সে এখন কি করবে এটা নিয়ে। আয়াসের শর্তে কি রাজি হবে? কিন্তু আয়াসের শর্তে রাজি না হলে তো আর আয়াস সত্যি সত্যি কথা বলবে না ওর সাথে। আয়াস ওর সাথে কথা বলল না। ঈশা এটা কিছুতেই মানতে পারছে না। হ্যাঁ, আয়াসের শর্তে রাজি হয়ে যাওয়াটাই বেটার হবে, কারণ ঈশা চায় না আয়াস আর ওর মা মধ্যে দূরত্ব তৈরি হোক। সেটা সহ্য করতে পারবে না আয়াস অবহেলা। ঈশা যতই এসব ভাবছিল, তখনই ঈশার ভাবনায় সুতো ছিঁড়ে দিল। আয়াস বলে উঠল, কি হলো? এখনো আগের মতন? কি হলো, এখনো বসে আছিস কেন? যা। যাবো তো, তার আগে পেপারটা দে, আমি সাইন করে যাই। মুহূর্তে আয়াসের মুখে হাসি ফুটল। আয়াস খুশি হয়ে বলল, সত্যি বলছিস তুই? তুই সাইন করবি এই পেপারে? করবো তো, বাট আমার কথা হলো, তুই আমার সাইন করার কথা শুনে এত খুশি হচ্ছিস কেন? সে তুই বুঝবি না, এখন জলদি সাইনটা করে দিত বলে আয়াস ঈশার সামনে কাগজটা রেখে সেন্টার টেবিলের উপর একটা কলম রাখলো। তবে কাগজটা আয়াস খোলাখুলি ভাবে ঈশার সামনে রেখেছে তা কিন্তু নয়। কাগজটা রেখে সেন্টার টেবিল অন্য সাদা জায়গায় কাগজটা রেখে পুরো কাগজটা ঢেকে দিয়েছে। পুরো কাগজটা এমনভাবে ঢেকে দিয়েছে শুধু সই করার স্থানটাই দেখা যায়। ঈশা এক নজরে আয়াসের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে পেপারটাতে সই করে দিল। আয়াস এটা দেখে মুচকি মুচকি হাসলো। সাইন করা হলে ঈশা বলল, নে ভাইয়া, সাইন করে দিলাম, এবার তুই খুশি? ইস্যু, তুই কি শর্তের কথা ভুলে গিয়েছিস? আমার বইই গেছে। তার মানে তুই আমার শর্ত মানবি না, তাই তো? আরে আমি সেটা কখন বললাম, মানবো তো, বাট আমার না কেমন কেমন লাগছে। হঠাৎ তুমি করে বলাটা কেমন লাগছে যেন। আর সবচেয়ে বড় কথা হলো, আজ হঠাৎ তুমি করে বললে বাসার সবাই কি ভাববে? ভাববে আমরা গোপনেই বিয়ে করে নিয়েছি। হ্যাঁ, সে তো করেই নিয়েছি। ঈশা অবাক চাহনিতে তাকালো আয়াসের মুখ পানে। ঈশা অবাক চাহনি দেখে আয়াস থতমত খেয়ে গেল। কি বলে ফেলেছে সেটা দ্রুত কথাগুলো ঘোরানোর জন্য বলল, আরে যে যা ভাবুক তাতে আমাদের কি আসে যায়? আর তাছাড়া সবাইকে আমাদের ঘরে মানুষ তো, তোকে এইসব নিয়ে ভাবতে হবে না, আমি ম্যানেজ করে নিব। আচ্ছা, একটা কাজ করলে হয় না? কি কাজ? সবার সামনে তুই করে বলবো, আর যখন শুধু আমরা একা থাকবো তখন তুমি করে বলবো, হবে না? আয়াস একটু ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, তবে যতটুকু সম্ভব ভাইয়া ডাকটা এড়িয়ে চলবি, ওকে? আয়াস উঠে কাগজটা আবারও আলমারিতে তুলে রাখলো যেখান থেকে সেটা নিয়েছিল। তারপর সোফায় বসে ল্যাপটপটা খুলে নিয়ে তারপর কাজ করতে লাগলো। ঈশা কয়েক সেকেন্ড চুপ থেকে বসে থেকে রুম থেকে বেরিয়ে গেল। আয়াস এক পলক ঈশার যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা আসলো। ইস্যু, তুই তো আসছিস, হা হা। তুই ভাবতে পারবি না আমি তোকে কিসের পেপারে সাইন করেছিলাম। তুই কল্পনাও করতে পারবি না যে তুই নিজের অজান্তেই পুরোটা আমার হয়ে গেছিস। আজ থেকে তুই পুরোটাই আমার, শুধুই আমার। জাস্ট আরেকটা ছোট্ট কাজ বাকি আছে, সেটা আমি খাবার টেবিলেই করে নিব, ব্যাস। আর কোনো বাধা থাকবে না। আমি জানি ইস্যু, আমার এটা করা ঠিক হয়নি, কিন্তু কী করতাম বল? তোকে যে সে ছোট থেকে প্রচণ্ড ভালোবাসি। তুই সেই দিন যখন সুমনের সাথে কথা বলছিলি তখন আমার পুরো কষ্ট হচ্ছিল, ঠিক বুকে এসে লেগেছিল তোর হাসি বলা কথাটা। আমি চাই না তুই কারোর সাথে বেশি ক্লোজ হ, তাই তো তোকে আগে থেকে আমার করে নিলাম। সাথে ঘুড়িটা আকাশে উড়লো, নয়টাই তো আমার হাতেই থাকে, আর দিন শেষে ঘুড়িটাও আমার কাছে টেনে নিতে পারি। তাই তো গত 3 দিন ধরে তোর সাথে রেগে থাকায় ছোট্ট অভিনয়টা করলাম, যাতে আমি বললেই তুই সাইনটা করতে রাজি হয়ে যাস। হ্যাঁ, সবসময় ঠিকঠাক হয়ে গেছে, আমি ভালো কাজই শুরু করিনি। কথাগুলো নিজে মনে আওড়ালো। আয়াস মুচকি এসে ল্যাপটপটা কাজ শুরু করলো। আজ যেহেতু ঈশাকে নিয়ে সব টেনশন মাথা থেকে নেমে গেছে, তাই আয়াসকে কাজগুলো আজ দিনের মধ্যেই ডিনার হওয়ার টাইম হওয়ার আগেই শেষ হয়ে গেছে।
যেখানে অন্যান্য দিন রাত 12টা বাজলেও কাজ শেষ হয়নি, সেখানে আজ রাত 9টা বাজতে আয়েশের সব কাজ শেষ। আয়েশ কাজটা শেষ করে ল্যাপটপটা সাইডে রেখে উঠে দাঁড়ালো। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে গায়ের আলমারি ভাবটা কেড়ে নিল একেবারে। বেশি সময় বসে থাকতেই শরীরটা কেমন যেন আলসেমি ভাব নিয়ে আসে। রাত 10টা। আয়াসদের ফ্যামিলির সবাই ডাইনিংয়ে বসে আছে ডিনার করবে বলে। আসলে ওর ফ্যামিলির একটা নিয়ম আছে, আর সেই নিয়মটি হলো এখানে কেউ আগে আর কেউ পরে খায় না, সবাই একসাথে বসেই খায়। এমনকি আয়েশের মা আর বড় বাবা মা আয়েশদের সাথে বসে একসাথে খাবার খায়। অন্য ফ্যামিলিদের মতো বউরা খাবার পরিবেশন করবে আর ছেলেরা খাবে, এই নিয়মটা আয়েশদের ফ্যামিলিতে নেই। রায়হান মাহমুদ, হাসান মাহমুদ, আয়াস আর ঈশা ওরা সবাই ডাইনিংয়ে বসে আছে। আর রোকসানা বেগম এবং আনিশা বেগম ওরা দুইজন কিচেন থেকে একে একে সব করে এনে রেখেছে টেবিলে, কারণ খেতে বসলে তো এখন আর ডাইনিং থেকে কিচেন দৌড়োদৌড়ি করা যায় না, তাই এই ব্যবস্থা। যদিও কিচেনটা ডাইনিংয়ের সাথেই লাগানো, বাট খাবার টেবিল থেকে কিছুটার জন্য উঠে রায়হান মাহমুদের পছন্দ হয় না, আর তাই সব কিছু খাওয়ার আগেই এনে রাখা হয়। যেহেতু রোকসানা বেগম আর আনিসাও বেগম এখনও ডাইনিংয়ে বসেনি, তাই কেউ খাবার এখনও শুরু করেনি, বরং চারজনে নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত। তখনই আয়াস আনিশা বেগমকে উদ্দেশ্য করে বললেন, ছোট মা, ও ছোট মা। হ্যাঁ বাবা বল। ছোট মা, আচ্ছা কেউ বিয়েতে রাজি থাকলে কোনটা বলতে হয়? আই মিন কোন কথাটা দ্বারা বোঝাতে হয় সে বিয়েতে রাজি? পাগল ছেলে, এটা কেমন প্রশ্ন? এটা তো সবাই জানে। ঈশা পর্যন্ত বলতে পারবে বিয়েতে রাজি থাকলে কোনো কথাটা বলতে হয়, আর তুই আমাকে জিজ্ঞেস করছিস? তাই বলে আয়শা ঈশার দিকে তাকালো। ঈশা ছোট মা বলে বিয়েতে রাজি হয়ে থাকলে কি বলতে হয় সেটা নাকি তুইও জানিস? আচ্ছা কি বলতে হয় রে? না মানে আমার এই মুহূর্তে মনে নেই তো, তাই জানতে চাইছি। আরে সেটা না জানার মতো কি আছে? বিয়েতে রাজি থাকলে সবারই তো একটা কথাই বলতে হয়, আর সেটা হলো কবুল। কি বলতে হয় বললি? বকুল? আরে গাধা, বকুল নয়, কবুল বলতে হয়। কি বলতে হয় বলছিস? আমি আবার শুনলাম না। ওহো, কবুল কবুল কবুল, এই কথাটাই 3বার বলতে হয়, বুঝলি? উফ, শুনছি তো, এত জোরে বলার কি আছে? আর একবার বলার কি আছে? কারণটা মনে হয় ফাটিয়ে দিবি। কথাটা বলে আয়াস কান চেপে ধরে অভিনয় করলো, তবে মনে মনে হাসিও পেল বেশ। ব্যাস, ওর কাজটা হয়ে গেছে, এখন আর কোনো চাপ নেই। আয়াসের কাণ্ড দেখে আনিশা বেগম আর রুকসানা বেগম দুইজনে হাসতেন। ছেলে মেয়ে দুটোকে নিয়ে আর পারা যায় না। কিছু সময় পর পর রুকসানা বেগম আর আনিশা বেগম ডাইনিং বসে সবাই খাওয়া শুরু করলো। আয়াস খাবার খাচ্ছে ঠিকই, তবে চোখ দুটো ঈশাতে আটকে আসছে। আয়াস খাচ্ছে আর ঈশার দিকে দেখে যাচ্ছে অপলকে, কারণ এই রমণীটিকে চেয়ে এখন থেকে শুধু ওরই পুরোপুরি ওর। সেই দিনে পর কেটে গেছে আরও 5-5টা দিন। আয়াস এখন আর ঈশার সাথে আগের মতন বিহেভ করে না, আগের মতন ঈশাকে কেয়ার করে, ইনফ্যাক্ট আগের থেকেও বেশি কেয়ার করে ঈশাকে। সবসময় চোখে চোখে রাখতে চায় ঈশাকে। অফিসে যাওয়ার সময় আর অফিস থেকে এসে আগেই ঈশাকে খুঁজবে, যেমনটা সে আগে থেকে করতো। ঈশাও বেশ খুশি আয়াসকে আগের মতো করে ফিরে পেয়ে, কারণ সেই কয়দিন আগে আয়াস সাথে কথা না বলেছিল ঈশা যেন দম বন্ধ হয়ে আসছিল দিনগুলোতে। তবে গত কয়েকদিন ধরে আয়াসের কিছু কিছু কাজ এবং কিছু কিছু ব্যবহার উদ্ভট কিছু কাজ করে, যেগুলো আয়াস আগে কখনো করেনি ওর সাথে। রোজকার মতো আজও সন্ধ্যায় আয়াস অফিস থেকে বাসায় ফিরছে। ঈশা তখন ডাইনিং রুমের সোফায় বসে আম্মু আর ছোটো আম্মুর সাথে গল্প করছিল, কারণ ওই বাসায় সব কিছু সিনেম্যাটিক হলেও সিনেম্যাটিকভাবে ড্রয়িং রুমের টিভি সেট নেই। আর সেটার মেইন কারণ হচ্ছে রায়হান মাহমুদ আর হাসান মাহমুদ ওনারা কেউই চান না বাড়ির বড় ছোটো সবাই একসাথে বসে টিভি দেখুক। এটা যে কোনো বেমানান হয় দুই ভাইয়ের, তাই তো বসার ঘরে টিভি না রেখে প্রত্যেক রুমে টিভি সেট করে দিতে চেয়েছেন। কিন্তু বর্তমান যুগ তো ডিজিটাল যুগ, এখানে হাতে হাতে মোবাইল, সেখানে রুমে বসে টিভির কী প্রয়োজন? জাস্ট মোবাইলে ওয়াইফাই কানেক্ট করলেই তো টিভির সব মোবাইলেই দেখা যায়। ইনফ্যাক্ট টিভির চেয়ে আরও বেশি কিছু জানা শোনা যায়। তাই আয়াস আর ঈশা কেউই নিজেদের রুমে টিভি সেট করেনি। টিভি সেট করছে শুধুমাত্র আয়াসের বাবা মায়ের রুমে আর ঈশার বাবা মায়ের রুমে। আয়াস বাবা মায়ের রুমে বাসায় ঢুকে সবাইকে সোফায় বসে থাকতে দেখে সেও ধীর পায়ে হেঁটে সোফায় এসে বসত। তবে আয়াসের আজ বেশ ক্লান্ত আর ফ্যাকাশে দেখাচ্ছে, কেমন যেন মুখটা শুকনো শুকনো লাগছে, যেটা রোকসানা বেগম আর আনিশা বেগম এবং ঈশা কারোর চোখে এড়ালো না। সবাই চোখ এখন আয়াসের উপর। আয়াসকে এই সময় সোফায় বসতে দেখে তিনজনই অবাক হলো একটু, কারণ আয়াস অফিস থেকে এসছে কখনো এমনভাবে সোফায় বসে না। সোফায় কেন?
আয়াস অফিস থেকে সে নিজের রুমে সোফায় বা খাটেও বসে না যতক্ষণ না ফ্রেশ হয়। কিন্তু আজ ফ্রেশ না হয়ে সোফায় এসে বসলো কেন? এই প্রশ্নটা সবার মনে। রোকসানা বেগম ছেলেকে এমন ক্লান্ত থেকে শেষমেশ জিজ্ঞেস করেই ফেললেন। কিরে বাবা, তোকে এমন দেখাচ্ছে কেন? শরীর খারাপ লাগছে? হ্যাঁ তা তো, আমি তো সেটাই বলতে চাচ্ছিলাম। আয়েশ বাবা, তোর কি হয়েছে? তোকে এমন ফ্যাকাশে লাগছে কেন? শরীর দুর্বল লাগছে? আজ তুই বস, আমি তোর জন্য এক গ্লাস পানি শরবত বানিয়ে নিয়ে আসছি। কাজ করে শরীরটা কি হাল করেছিস, হ্যাঁ? বস, আমি আসছি। কথাগুলো বলেই আনিশা বেগম অস্থির হয়ে যেই না সোফা থেকে উঠতে চাইলেন, অমনি আয়াস ক্লান্ত ছেড়ে হেসে বলে উঠল, নাজরুমা, তুমি কষ্ট করে শরবত আনতে যেও না। আমি এই মুহূর্তে শরবত খাবো না। তুমি বরং ঈশাকে দিয়ে এক কাপ চা বানিয়ে আমার রুমে পাঠিয়ে দাও। মাথাটা খুব ধরেছে আজ। ফ্রেশ হয়ে এক কাপ চা দিতে খেতে পারলে খুব ভালো হবে। পারবো না? পারবে না এক কাপ চা করে দিতে? ধুর পাগল ছেলে, না পারার কি আছে? তুই গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি ততক্ষণে চা বানিয়ে ঈশাকে দিয়ে তোর রুমে পাঠাচ্ছি, কেমন? আয়াস বলে দ্রুত পায়ের উপরে চলে গেল। রোকসানা বেগম উঠে আনিশা বেগমের পিছন পিছন কিচেনে চলে গেলেন। আসেন ওনারা এমনই, যেখানেই যান দুই যে একসাথে যান। শুধু বসে রইল ঈশা। ঈশা এখনও ঠায় বসে আছে আয়াসের রুমে যাওয়ার দিকে তাকিয়ে। ততক্ষণে তাকিয়ে রইল যতক্ষণ না আয়াস রুমে ঢুকলো। কিছু সময় পর চা বানানো হয়ে গেল। ঈশা আয়াসের জন্য চা নিয়ে আয়াসের রুমে গেল। আয়াস ততক্ষণ ফ্রেশ হয়ে এসে বিছানায় বসছে। ঈশা চা নিয়ে রুমে ঢুকতে ঈশাকে রুমে ঢুকতে দেখে আয়াস ক্লান্ত হাসলো, ম্লান হাসলো। ঈশা কয়েক সেকেন্ড আয়াসের মুখের দিকে তাকিয়ে থেকে চারটা কাপটা আয়াসের দিকে এগিয়ে দিল। আয়াসও এসে চায়ের কাপটা হাতে নিল। তাদের চুমুক দিতে দিতে বলল, ঈশা বস এখানে। বলে আয়াস নিজের পাশে ইশারা করলো, অর্থাৎ ঈশা যেন সেখানেই বসে। ঈশাও বাধ্য মেয়ের মতো আয়াসের ইশারাকৃত জায়গায় বসে পড়ল। আচ্ছা ভাইয়া, তোর সব কথা আম্মু এক কথায় কেন মেনে নেয় বলতো? সাথে সাথে আয়াস চোখ লাল করে তাকালো ঈশার দিকে, যেটা দেখে ঈশা বুঝতে দেরি হলো না যে কোনটা ভুল করছে। উফ, সরি সরি সরি, ভুল হয়ে গেছে আমার, আর এমন হবে না। আয়াস সম্মতিসূচক মাথা নাড়ার নিচে উপর নিচ করলো, যার মনে হলো সেই যে হয়, আর যেন ভুল না হয়। এরপর কিছু সময় দুইজনের মাঝে নীরবতা কেটে গেল। নীরবতায় সুতো কাটিয়ে আয়াসই বলে উঠল, এবার কি যেন বলছিলি? ও হ্যাঁ, বলছিলাম যে আম্মু তোমাকে এত বেশি ভালোবাসে কেন? ওমা, ভালোবাসবে না আর মেনে নিবে না? মেয়ের জামাই বলে কথা। আয়াস ঘুরের মধ্যে কি বলে ফেলেছে সে নিজেও জানে না। হঠাৎ ঈশার দিকে তাকাতেই সে অবাক চাহনি দিকে চোখে পড়ল তার। মুহূর্তে আয়াস খেয়াল হলো যে সে একটু আগে কি বলে ফেলেছে। ঈশা অবাক চাহনি দিয়ে অবাক কণ্ঠে পড়ল, আর তোমার সব কথাই বা বিনা বাক্যে মেনে নেয় কেন? মানে? আয়াস সাথে সাথেই কথা ঘুরিয়ে নিল, কিছু না, ও তুই বুঝবি না। সেটাই, আমি তো এখনো ফিটার খাই, বুঝবো কি করে? আয়াস বুঝতে পারলো ঈশা কথাটা ওর পিন্স মেরে বলে ফেলছে, কারণ সে তো ঈশাকে কখনোই কথাকে সবসময় সবকিছু ছোট বলে উড়িয়ে দেয় বলে ঈশা প্রায় এমন অভিমান করে। আকাশ এসে বলল, এমা তাই নাকি রে? আমাকে আগে বলবি না? তাহলে আমি অফিস থেকে আসার সময় চকলেট আর চিপস এনে পিটার নিয়ে আসতাম। আচ্ছা কোনো ব্যাপার না, কাল যাওয়ার সময় চকলেট আর চিপসগুলো নিয়ে যাব, তারপর আসার সময় একটা পিটার নিয়ে আসবো তোর জন্য, ভালো হবে না? অন্য সময় হলে আয়েশের এমন টেট মারা কথা শুনে হয়তো ঈশা রাগ করতো, কিন্তু এখন রাগ করলো না, কারণ কথার মাঝখানে যে আয়াস চকলেট আর চিপসের নাম নিয়েছে সেটা ঈশার রাগ উড়িয়ে দিয়েছে। ঈশা খুশিতে গদগদ করে বলল, ভাইয়া, সত্যি আমার জন্য চকলেট আর চিপস এনেছিস? আবার ভাইয়া? আরে রাখ তো এইসব, আগে আমার চকলেট আর চিপস চাই। ওমা, এমনভাবে বকছিস যে আর কখনো আনিনি। আজ তুই না প্রথমবার এনেছিস যে এমন খুশি হচ্ছিস? রোজই তো আনি। আরে প্রতিদিন তো আনলে আমাকে ড্রয়িং রুমেই দিয়ে আসো, বাট আজকে দিলে না তাই ভাবলাম আনোনি। এখন যেহেতু এনেছো তাহলে দেরি করছো কেন? তাড়াতাড়ি দাও। বলে ঈশা আরেকটু আয়েশের সামনে গিয়ে বসল। আয়েশ এবার বাঁকা এসে মুখটা একদম ঈশার কানের কাছে নিয়ে এসে আস্ত করে বলল, তার আগে একটা কাজ করতে হবে তোমার ডিয়ার। আয়েশের কথাগুলো এতটা মুখের কাছে নিয়ে এসে বলছে যে আয়েশ সব নিঃশ্বাস ঈশার গলায় কাছে গিয়ে পড়ছে। আয়েশের এমন উষ্ণ নিঃশ্বাস পড়ায় ঈশার সারা শরীর কেমন যেন হিম শীতল হয়ে গেছে। তবে একটা এমন আর নতুন কি, গত কয়েকদিন ধরে আয়েশ রোজই তো হুটহাট ঈশার কাছে চলে আসে আর এমন ক্লোজ হয়ে কথা বলে যেন, যার ফলে ঈশা এখন অভ্যস্ত হয়ে গেছে আয়েশের হঠাৎ
করা কাজগুলোতে। তবে মাঝে মাঝে অস্বস্তি হয় খুব। কিন্তু আয়াস শর্তের কথা মনে করে আয়াস কিছুই বলে না। তবে ঈশা যদি খেয়াল করছে যে আয়াস ওর কাছাকাছি আসলে তেমন অস্বস্তি লাগে, ঠিক তেমনি ভালো লাগা কাজ করে আয়াসের প্রতি। একদিকে আয়াসের উষ্ণ নিঃশ্বাসগুলো সব ঈশার গলায় পড়ছে, আর অন্যদিকে আয়াস এখনো ঠাই আগের মতন ওর দিকে ঝুঁকে আসছে। দুইটা মিলিয়ে ঈশার কাঁপাকাঁপি অবস্থা। ঈশা কাঁপা গলায় বলল, কি কাজ করতে হবে? আয়াস আবারও এক ফসলা বাঁকা হেসে নিয়ে মুখটা আরও একটু ঈশার কানের কাছে নিয়ে ফিসফিস করে বলল, যা বলবো তাই করবি তো? ঈশা আবারও কাঁপা গলায় বলল, করব। চিপস আর চকলেটের জন্য আমি সব করব। আয়াস মুখটা আগের মতো রেখেই বলল, সত্যি করবি? আই মিন যা বলবো সব করবি, এভরিথিং? তাহলে আজ রাতটা আমার সাথে থাকতে বললে থাকবি তো? খুব ভালোবাসবো, খুব। কি রাজি তো? ঈশা এতক্ষণ স্বাভাবিক থাকলেও আয়েশের এহেন প্রশ্নে হকসে গেল। ঈশা ভাবতেও পারে না আয়েশ ওকে এমন কিছু করবে, তাও আবার সামান্য চিপস আর চকলেটের জন্য। আয়েশের প্রশ্নটা ঈশার মস্তিষ্কে পৌঁছানোর সাথে সাথেই ভয় পেয়ে এক ঝটকায় বসা থেকে উঠে গেল। আয়েশের কথা ঈশার মস্তিষ্কে রাত এমনভাবে গেঁথে গেছে যে ঈশার হাত পা রীতিমতো কাঁপছে। শেষ পর্যন্ত আয়েশের কাছ থেকে এমন একটা কথা শুনবে ঈশা সেটা ভাবতেও পারেনি। তাই সে আয়েশের কথা ভয় পেয়ে আমতা করে বলল। ঈশার এমন ভীতু ফেস দেখে আয়াস এবার জোরে হেসে দিল। আয়াসকে হাসতে দেখে বিছানায় লুটোপুটো খাচ্ছে। ইস্যু, ভয় পেয়ে গেছিস তাই না? একা তো এমন একটা সেন্সিটিভ কথা শুনে ঈশার এখনও কানে বাজছে। তার উপর আয়াস এমনভাবে হাসছে, ঈশা এবার কোমরে দুটো হাত থেকে কয়েক সেকেন্ড আয়াসের কর্ম দেখে তারপর রাগী গলায় বলল, খুব হাসি পাচ্ছে না? খুব হাসি পাচ্ছে। আমাকে তো পুরো ভয় পাইয়ে দিয়েছিলে। আমাকে ভয় লাগিয়ে দিয়ে এখন তোমার হাসি পাচ্ছে? ফাজিল ছেলে। কি করবো বল? তোর সামান্য কাছে যাওয়াতে যে কাঁপাকাঁপি করছিলি, ভাবলাম এই বলে তুই কি রিয়াক্ট করছিস দেখি, আর কেমন ভয় পাস তাও দেখি। অ্যান্ড আমি শিওর ছিলাম তুই এটা শুনে নির্ঘাত ভয় পাবি, হালকা কুচি করে হার্ট অ্যাটাকও করতে পারিস। তাই তোকে ভয় দেখানোর লোভটা আর সামলাতে পারিনি। কেমন করে দিলাম বলতো? একেবারে জঘন্য, ফাউল ছেলে কোথাকার। এমন কথা কেউ বলে? আমার তো এখনো কান জ্বলছে, মনে চাচ্ছে একটা বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দিই। আমার এমন রাগ হচ্ছে, এমন রাগ হচ্ছে, আর কোনোদিন যদি এমন কথা বলেছো তো তাহলে দেখবে। তাই তা কি করবে শুনি? বেশি কিছু না, জাস্ট চুলগুলো সব একটা একটা টেনে ছিড়বো। ঈশার মুখ বাঁকানো দেখে আয়াস হাসল। নট ব্যাড। কথাটি বলে আয়াস উঠে অফিসের ব্যাগ থেকে চিকেন আর কয়েকটা চকলেট বের করে আবারও আগের জায়গায় বসে পড়ল। তারপর ঈশাকে দেখিয়ে বলল, এখন বল, চিপস আর চকলেট লাগবে? আবার জিগায়, না না দিয়ে এখনো বলছো লাগবে কিনা, দাও। বলে ঈশা সৌট মেরে আয়াসের কাছ থেকে চিপস আর চকলেটগুলো নিতে চাইল, কিন্তু আফসোস আগের মতো আয়াস সেসব পিছনে নিয়ে গেল। ঈশা এবার ধপাস করে আয়াসের সামনে কাঁধে কত মুখ করে বলল, কি হলো? আমার জন্য এনেছো বলে এখন দিচ্ছ না কেন? দাও না। হুম, আমি তো আগেই বলেছি এইসব নিতে চাইলে আগে একটা কাজ করতে হবে। আবার? আরে কোল্ড ইয়ার, তুই যেটা ভাবছিস তেমন কিছুই না। তাহলে? আমার মাথাটা খুব ব্যথা করছে। তো? একদম সিম্পল, আমার মাথাটা টিপে দিলে আমি তোকে দিয়ে দিব। তার মানে এখন চিপস আর চকলেট নিতে তোমার মাথা টিপতে হবে?